धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री स्वाहा साधा नमस्तुते। नमस्कार। सुधी दर्शक मंडली के जानाई भूतशहर पल्ली मंगल जात्रा समितिर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা সহ দীপাবলির হার্দিক অভিনন্দন। যাত্রা শুরুর আগে এক ছোট্ট ঘোষণা, আমরা এক ছোট্ট অনুষ্ঠান করব সম্বর্ধনা জ্ঞাপন, তারপরে আমরা আমাদের যাত্রাপালাটি শুরু করব। সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই ডেকে নিচ্ছি ভূতশহর সার্বজনীন কালী পূজা কমিটির সম্পাদক মহাশয় মাননীয় শ্রী সুদীপ্ত সন্নিগ্রহী মহাশয়কে। মাননীয় শ্রী সুদীপ্ত সন্নিগ্রহী মহাশয়, ভূতশহর সার্বজনীন কালী পূজা কমিটির সম্পাদক মহাশয়, আপনি মঞ্চে আসুন। ডেকে নেব পল্লীবঙ্গ যাত্রা সমিতির কর্ণধার মাননীয় ফাল্গুনী ধাবল মহাশয়কে। মাননীয় শ্রী সুদীপ্ত সন্নিগ্রহী মহাশয়কে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন প্রদ্যোৎ রম মহাশয়। আপনারা করতালি দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলুন। পল্লীবঙ্গ যাত্রা সমিতির কর্ণধার মাননীয় ফাল্গুনী ধাবল মহাশয়কে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন শুভজিৎ শতপথী। আজকে যাত্রাপালা নির্দেশক মাননীয় সুভাষিস মহাশয়কে বরণ করে নিচ্ছেন পল্লীবঙ্গ যাত্রা সমিতির কর্ণধার ডক্টর ফাল্গুনী ধাবল। যাত্রা শুরু করার আগে যে সমস্ত বাসের খুঁটিতে মাইকের হর্ন লাগানো আছে সেগুলো নাড়াচাড়া করবেন না, যাতে করে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রাপালা শোনাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। আমরা এলাকার শিল্পী কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে মার্জনা করবেন। ধরা আছে বেদনার রাশি, কখনো মানব সুখে আত্মহারা, কখনো কাঁদে দিবানিশি, তারই নাট্যরূপ আজকের বিনম্র নিবেদন। আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলা কৃষ্টি কালচার, বাংলা সংস্কৃতির ধারক বাহক এই অ্যামেচার যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যায় সফলতার শীর্ষে। অসভ্য বর্বরতা থেকে ছিনিয়ে নিয়ে তাকে ফিরিয়ে দিই তার চেনা রূপে, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট করে। শুরু করতে চলেছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও জগৎ জননী কালী মাতা রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলী তৎসহ সার্বজনীন কালী পূজা কমিটির সকল সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসন এবং জেনারেল প্যান্ডেল মাইকের সমস্ত দায়িত্ববান কর্মীদের পল্লী মঙ্গল যাত্রা সমিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যাত্রাপালা কলির চারক রচনা উৎপল রায়, নাট্য প্রযোজনা ও সম্পাদনা সর্বাধিনায়ক ডক্টর ফাল্গুনী ধাবল, निर्देशना सुभाषिस राव, सुर और नेपथ्य कण्ठे गौतम सिंह, आलो ध्वनि रूपसज्जाय मा लक्ष्मी साजगर बुद्बुद, आबह मास्टर तरुण दत्त पिरुदास सम्प्रदाय, परिवेशनाय भूतशहर पल्ली मंगल जात्रा समिति शिल्पीबृंद, व्यवस्थापना और सार्बिक सहयोगिताय भूतशहर सार्वजनीन काली पूजा कमिटी। शुरू करছি उत्पल राय रचित डॉक्टर फाल्गुनी धाबल सम्पादित
সুভাষী শ্রম নির্দেশিত অশ্রুসজল সামাজিক যাত্রা বলা কলির চাণক্য কলির চাণক্য সিধি 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 একটা জোয়ান মরদ ছেলে আজ 1 মাসের মধ্যে হয় মিলাই গেল, তার কোনো বিচার হবে না। বিচার করবে এই থানা জানার পুলিশগুলো হয়তো আমার দাদাকে তুলে নিয়ে এসেছিল, তুই তাদের কাছে এসে বিচার চাইতে। তাহলে কোথায় যাব? সিধু থানায় জেলে হাজতে আমি কোথায় গেলে তার হদিস পাবো? মাস্টারদা তো আদালতে নালিশ করেছে, এবার ঠিক আমার দাদার খোঁজ পাওয়া যাবে। যাবে না রে, যাবে না। আমি জানি ওই শয়তানগুলাই আমার সিঁদুরে মারতে মারতে একেবারে শেষ করে দিয়েছে। তারপর লাশটা ভাসাই দিয়েছে ওই নদী চলে। আমার সিঁদুরে ফিরে আসতেই হবে, না হলে একদিন আমি এই থানায় আগুন লাগাই দেব। কি চমৎকার বিচার! এই বুড়ো মাস্টার জোয়ান বেটারে কোনো খোঁজ দিতে পারো না, তার পিঠের চালটা ঠিক ছাড়িয়ে দিতে পারো। সেই জন্য সরকার আমাদের মোটা মাইনে দিয়েছে। আর একটা কথা না বলে এখান থেকে বিদায় হও। যাবো যাবো, কিন্তু তার আগে বলো তো আমার দাদাকে তুমি কোথায় হাফিজ করেছো? এক হয়তো পাইয়ে গিয়ে বিয়ে থা করি সুখে সংসার করতে। মিশা কথা, আমার সিধু পালায় নাই। সন্ধ্যেবেলায় তোমার সিপাই গিয়ে তারে ধরে নিয়ে এই থানায়, তারপর আসে ঘরে ফিরে না। হারামজাদা মাত্র কোথায় বসে বাপ তো মাতলামি করছে মদ খেয়ে, আর তুমি যে মদ না খেয়ে মাতালের মতো ভুল বলতে তো দারোগা সাহেব, তার বিচার কে করবে? দেখি তারা কি বিচার করে। আমার বেটারে ফিরাই এসে বলছি তো, তোর বেটাকে আমরা অ্যারেস্ট করি আর তার খোঁজও জানি না। জানিস, তুই সব জানিস। ওই সিধুই আমার একমাত্র রজকের ছেলে। ও না থাকলে যে আমরা বাপ বেটায় নাকে চেপে মরে যাবো। তুই আমাদের জীবনটা বাঁচা। আরে তার জন্য এত কান্নাকাটি করছিস কেন? বাপ বেটা কি চেপে দাও, ঠিক হয়ে যাবে। প্রধান বাবু মানে ওই সারা কলির চাণক্য, ওর কাছে যাবো পেটের ভাতের জন্য না। এর আগে তো ওই প্রধান বাবু ছিলে লালটুর সাথে তোমার সিপাই গিয়ে আমার সিঁদুরে কতবার করে নিয়েছে। তার অপরাধ ছিল সে ওই প্রধান বাবুর অন্যায়ের প্রতিবাদ করেছিল, কিন্তু তবে যে এবার তোমার সিপাই তারে তার কোল পায়। এই হারামজাদা ভাই থেকে এটা পিছনে ভাঙতে পারে। আমার বাপের গায়ে হাত দেবে না। তাই নাকি? আরেকটা কথা বললে আমার এই পিস্তলের একটা শীতের দাঁড়ায় তোর প্রজেক্ট থাকতে হবে।
পুরাণ ইতিহাস। মাস্টার মশাই আজ্ঞা হ্যাঁ, অন্যায় কুরুক্ষেত্র যুদ্ধে ধ্বংস হয়েছিল কৌরব, লঙ্কা যুদ্ধে নির্মূল হয়েছিল রাক্ষস বংশ। তাই বলছি ওই নিরপরাধ মানুষগুলোর উপর অত্যাচার করে সেই পুরনো ইতিহাসটাকে আপনি নতুন করে লিখবেন না। মাস্টার মশাই আপনি চলে এখান থেকে। যদি না যান তাহলে আমি বলবো আপনি সরকারি কাজে বাধা দিচ্ছেন। নিরস্ত মানুষের বুকে পিস্তল ঠিকানাটা আপনাদের সরকারি আইনের কত নম্বর ধারার কোন উপধারা করে জানতে পারি কি? মাস্টার মশাই এত রাত্রে আপনি কেন এই কথাগুলি বলতেছেন? আগে না একটা খবর দেওয়া ছিল, খবরটা আপনাদের ওই পরিচালক প্রধান সাহেবকে জানিয়ে দেবেন। খবরটা হলো আপনারা যে সিধুকে অ্যারেস্ট করেননি বলে যে রিপোর্ট জমা দিয়েছিলেন মহামান্য আদালত সেটা সত্য বলে মেনে নেয় নাই। তুমি কি বলছো গো মাস্টার দাদা? এবারে আমরা ঠিক বিচার পাবো? পাবি নিশ্চয়ই পাবি। আদালত সরকারকে নির্দেশ দিয়েছে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক দিয়ে এই সিধুর নিখোঁজ রহস্যের তদন্ত করতে হবে, আর 1 মাসের মধ্যে সেই তদন্তের ফলাফল মহামান্য আদালতকে জানাতে হবে। জয় ভগবান, জয় ভগবান। আমি বলেছিলাম না পরিবার আর কেউ না থাকুক, এই ভগবান আছে, এই ভগবান। এ বাপ চল ঘরে চল, গ্রামের সবাইকে খবরটা দিতে হবে। আদালতে আমরা জিতেছি, গোটা গ্রামে উৎসব হবে, গরিবের জয়ের উৎসব হবে, জয়ের উৎসব হবে। ঠিক বলেছি। এবার ওই শয়তানগুলার সব ষড়যন্ত্র ফাঁস হবে। আর ওই সারা প্রধান কলির চাণক্য আর এই সারা বড় বাবু পাপের বিচার হবে, পাপের বিচার। মাস্টার মশাই একজন পুলিশ আর একজন পুলিশের বিচার করবে। কাক যদি কাকের মাংস খাওয়ান, দারোগা সাহেব, কাক যেমন কাকের মাংস খায় না তেমনি সব মাছও কিন্তু ময়লা খায় না। আর সব রাজাই রাবণ রাজা হয় না। আর রাজ্যের সমস্ত পুলিশ সদাশিব নয় বলে এই রাজ্যটা এখনো চলছে। তাই বলছি একদিন না একদিন সত্যটা প্রকাশ পাবেই পাবে। সত্যি 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 সারা গোটা দেশে জুড়ে হঠাৎ এই সত্যবাদী হয়ে উঠতে শুরু করেছে স্যার। আর তাতেই আমাদের পাস কি হয়েছে নির্মলি? এই মাত্র মেসেজ পেলাম যে ডিএসপি সাহেবকে বদলি করে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন একজন ডিএসপি আসছেন সিধু রহস্যের তদন্ত করতে। অনন্ত! আচ্ছা নির্মলি বলো তো এতে তদন্ত কমিশন কেন বসানো হয়? আসল সত্যটা খুঁজে বার করতে, নাকি জনতার বিক্ষোভটাকে ধামা চালাতে? স্যার ওনার সামনে বলতে লজ্জা করছে, তবু বলি 10টা হিজড়ে 10 বছর চেষ্টা করেও যেমন একটা সন্তান প্রসব করতে পারে না, তেমনি 1000টা তদন্ত কমিশনও জীবনে কোনোদিন এক রতি সত্যি পেদা করতে পারে না। বাবু হিজড়ে কোনোদিন সন্তান প্রসব করতে পারে না জানি, কিন্তু আপনারা আপনাদের ওই ওপরওয়ালা নেতা মন্ত্রীরা শুধু হিজড়ে নয় বাজা। তাই আপনাদের মতো বাজা কুসন্তান ছাড়াও এ রাজ্যে এখনো কিছু কিছু সুসন্তান আছে। আপনারা জানেন না তারা কোন গোকুলে বাড়ছে, ওই কংস রাজার নতুন বংশধরতে। তাই আমি আগাম সাবধান করে দিয়ে গেলাম, সাবধান, সাবধান। Very careful. My name. প্রধান বাবুকে এই জন্য লোকে কলির চাণক্য বলে। সারা ওর জন্যই হাঙ্গামায় ফসলাম, নাইলে সেদিন সিধুকে 2-4 মেরে হাত পা ভেঙে ছেড়ে দিতাম। তা নয়, মাঝরাতে হুকুম হলো লোকাল থেকে ওকে তার বাড়ি নিয়ে যেতে হবে। তার জন্য আমি বড় মানব পেয়েছি। কিন্তু এখন এই তদন্ত সামলাবো কি করে? আরে খাবড়াচ্ছ কেন? ভরসের বদলি বরখাস্ত হতে পারে। তার আগে এই দুহাতে কত বড় কামিলা। তার বলতে সেই জন্যই তো এই মাত্র স্টেশন বাজারের দিকে রেড করে ফেললাম, 5 টাকা তুলে নিয়ে এসেছি। তোমার আসামিকে নিয়ে এসো। স্যার বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি স্যার, আমি কোনো অন্যায় করিনি। এটা থানা, এখানে তুমি কোনো কথা বলবে না, বলবো আমরা। তোমাকে যা জিজ্ঞাসা করা হবে তুমি শুধু তার জবাব দিয়ে যাবে। কি নাম তোমার? আমার নাম সুজাতা, সুজাতা বোস। কোথায় থাকো? এখন আমি মুর্শিদাবাদ থেকে আসছি। মুর্শিদাবাদ থেকে এত রাত্রে? আমার কাজটাই ওরকম, যখন যেখানে হুকুম হয় আমাকে সেখানেই যেতে হবে।
ঠিক ধরেছি স্যার, নির্ঘাত স্মাগলিং। এখানে কোথায় গেছো? কিছু ঠিক করতে পারিনি স্যার। লাস্ট ট্রেনে নেমেছি নতুন জায়গা, তাই একটা সামান্য খোঁজ খবর নিচ্ছিলাম। উনি আমাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে এলেন। পুলিশ কাউকে এমনি এমনি অ্যারেস্ট করে না, আমরা এক নজরে মাল চিনি। দেখি ব্যাগে কি আছে। স্যার, বিশ্বাস করুন স্যার, আমার ব্যাগে কিচ্ছু নেই স্যার। আমার ব্যাগে কিচ্ছু নেই। না না, বিশ্বাস করুন, আমার ব্যাগে কিছু নেই। স্যার, স্যার, এই দেখুন কত টাকা। বাপ্পা, 1025 হবে। এত টাকা তুমি কোথায় বেরোয়? কাজ করে মাইনে পেয়েছি। দিনে ছুকরি দুধ ডাল থেকে দুধ বেরোয়, তার মানে এত? নিশ্চয় ধান্দাবাজির টাকা স্যার। দেখো আর কি আছে। মানে দেখো, স্যার, আমারটা চোদ সালাসু করি, যখন ভাগ হবে ঠিক পাবে। কোনোদিন ফাঁকি দিয়েছি? দেখো দেখো আর কি আছে। স্যার, স্যার, এই দেখুন। আজ একটা সত্যিকারের কাজ করেছো। এর পিছনে নিশ্চয়ই ব্যস্ত বাজারে জায়গা আছে। করো, ফুটকে করো। হ্যাঁ, এই যা পারতে পারি। এই, এই, চাবি দে, চাবি দে। চাবি, চাবি, চাবি। ওই তো চাবি। এই যাবি। না, এইসব কি? ওটা আমার পোশাক। Yes, this is my uniform. I am Miss Sujata Bose, IPS. মুখ্যমন্ত্রীর আদেশে ডিএসপি হিসাবে আজ আমি এখানে এসেছি সিধু মাজানের রহস্যের তদন্ত করতে। আপনাদের এই আসল চেহারাটাকে চেনার জন্য স্টেশনের আশেপাশে সাধারণ মানুষের কাছ থেকে আমি কিছু খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু আপনারাই আমার কাজটাকে অনেক সহজ করে দিলেন। আমরা আসার বেশি পেয়েছি, কিন্তু ভাবিনি যে এত তাড়াতাড়ি। চোর পালিয়ে যাওয়ার পর আপনারা ঘটনাস্থলে পৌঁছান, তাই ব্যাপারটা আপনাদের খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। আমি কিন্তু চোর পালিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছাতে চাই, চুরিটাকেই বন্ধ করতে চাই। এটা সব সময় মনে রাখবেন। স্যার নয়, ম্যাডাম, এখনই অতটা ভুল আপনারা করবেন না, কারণ এরপর আপনাদের অনেক পুরনো অভ্যাসকেই ভুলে যেতে হবে। চলুন, এই মুহূর্তে আমি সিধু মাজানের সমস্ত ফাইল দেখতে চাই। আরো একটা জিনিস আমার চাই। আশা করি পুলিশ ট্রেনিং এর সময় আপনাদের সেটা শেখানো হয়েছিল যে ওপরওয়ালাকে অভিবাদন জানাতে হয়। Yes, madam. ছিলাম এই ছোট ছোট সংসার করে হাজার হাজার ছিলাম। বাড়িতে দুটো পুরুষ মানুষ, তবু একজনকে দিয়ে একটা কাজ আমার উপায় নেই। আমার স্বামী তো দিন রাত এই গায়ের ছেলে বুড়ো সবার উপরে মাস্টারি করে বেড়াচ্ছে, আর আমার দেওর সে দিন রাত বাড়ির ভেতরে শুধু হনুমানের মতো ইয়া ইয়া বলে লাফাচ্ছে। ইয়াহু! হ্যাঁ বৌদি, তুমি সেই গায়ে থেকে গেলে গো। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিচ্ছু হয়তো কাজ নেই, বলি রান্না বান্না ঘর সংসার এগুলো তো হচ্ছে, এগুলো হলেই হবে। আজ সেটা ভালো ভালো করতে বলতে পারবো না, কারণ আজ রান্নায় ঝাল বেশি তো কাল নুন কম। ঠাকুরপো, আজ ভাত শক্ত তো কাল ডাল একেবারে গঙ্গা জল। ঠিক আছে ঠিক আছে, আমি হাত ধুয়ে শুনে পড়ছি। তোমরা দুই ভাই মনের মতো রান্না ও, করো। বৌদি, 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 বৌদি। দেখো দেখো, আমি কিন্তু ঠাট্টা করে বলেছি বৌদি, আমি ঠাট্টা করেছি। ঠাট্টা করে আমি রাখবো না বলে বলে আমি তোমার কে কেন রাখবো না, বলে কেন রাখবো না? তুমি কে? তুমি যে আমার ওগো মা জননী, তুমি যে আমার ওগো মা জননী, তুমি এলে মাগো বড় বৌদি হয়ে, তুমি এলে
আমাদের দুই ভাইয়ের জন্য কল্যাণীগঞ্জ ছেড়ে চলে যাবে? না না, আমি কি বললাম? আমি কি বললাম? ঠাকুরজিকে ছেড়ে যাওয়ার কথা আমি কি করে বললাম? ওগো ঠাকুর, তুমি আমার মুখ দিয়ে কি কথা বলালে ঠাকুর? কি কথা বলালে? এই দেখো, তুমি গান শুনে তো বৌদি, তুমি ঠাট্টা করে বলেছো। ঠাট্টা করি বা কেন বলবো ঠাকুর? যে মেয়েটার মাথায় ঠিক নেই, 20 বছরের যে মেয়েটা 5 বছরের শিশুর মতো আচরণ করে, তাকে ছেড়ে যাওয়ার কথা অতি বড় পাষাণের মুখ দিয়েও যে বেরোবে না ঠাকুর গো। কি বলেছো বৌদি? সেই ছোটবেলায় আমাদের বাবা মারা গেছে, জ্ঞান হওয়ার পর থেকে কল্যাণী আর আমি তোমাকে মা বলে কেনেছি। মায়ের স্নেহ মমতা দিয়ে তুমি আমাদের বড় করে তুলেছো। আমি যদি তোমাদের মায়ের অভাবটাই পূর্ণ করতে পারতাম, তাহলে কল্যাণীকে কেন সুস্থ করে তুলতে পারলাম না? বলো ঠাকুরজিকে কেন আমি সুস্থ? এই যে তোমার কি দোষ বৌদি? ডাক্তারবাবু তো বলেছেন জন্মের সময় ওর মাথায় কোথাও যেন একটা আঘাত জানি। আর সেই থেকেই জানি ঠাকুর জানি, সেই জন্যই তোকে ভৈরবী ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলাম। ঠাকুর ঝাড়ফুঁক করে তাকে চরণামৃত খাইয়ে বললো সে নাকি বিয়ের পর একদম ভালো হয়ে যাবে। ঠিকই বলেছেন। তাছাড়া এইসব ক্ষেত্রে আবার যদি কোনো বড় একটা আঘাত পায়, দেখবে এই ধরনের রোগ অনেক সময় সেরে যায়। কিন্তু কল্যাণীকে এই অবস্থায় কে বিয়ে করবে ঠাকুর? ভৈরবী ঠাকুর যখন কথা দিয়েছেন, তখন এইসব ভাবনা তুমি ঠাকুরের উপরেই ছেড়ে দাও। কিরে কিরে কল্যাণী, কার সঙ্গে লুকোচুরি খেলছি? মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে? জানো, আমার না মায়ের মুখে না কষ্ট মনে পড়ছে, জল জল করছে কপালে, লাল সিঁদুরের টিপ, মুখে কি মিষ্টি হাসি, ঠিক যেন পূর্ণিমা চাঁদের মতন হাসি। মধুর মায়ের হাসি, চাঁদের ছাই পারি, সুন্দর গান করে না ছাই পারি, শুনে শুনে
কাছ থেকে তো শিখলে পারিস বোন। তোকে নিয়ে প্রকাশ তো একবার আর বসলে পারে। তা পারে, কিন্তু বৌদি ছোটটা যখন বিয়ে হয়ে যাবে তখন আমাকে কে গান শেখাবে? আরে দূর পাগলি, তার আগে তো তোর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মা কি বলে দেখে দেখি, আমার আবার বিয়ে হবে না? কেন হবে না? মা আমার কে বিয়ে করবে গো? কে বিয়ে করবে? আমি তো রান্না করতে পারি না, ঘরে কোনো কাজকর্ম করতে পারি না, আমি গুছিয়ে গাছিয়ে কোনো কথাই বলতে পারি না। আমি একটা চাকরি চাই না, আমি একটা বাজে মেয়ে, আমি একটা বাজে মেয়ে। মেয়েটার মাথায় কখন যে কি ভূত যাবে ও নিয়ে তুমি ভেবো না ভাই, সময় হলে একদিন একদিন সব ঠিক হয়ে যাবে। কি কি হয়েছে মঙ্গল ভাই? তোমার মাথা থেকে রক্ত পড়ছে কেন? তবু তো প্রাণী বেঁচে আছে রে ভাই। আগে মাস্টার মশাইকে খবরটা দাও। বৌদি বৌদি, তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাও, মাস্টার মশাইকে গিয়ে বলো মঙ্গল ভাই এসেছে, ভীষণ বিপদ। আমি এখন যাচ্ছি ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার মাথায় চোট লাগলো কি করে? লাঠি দিয়ে মেরেছে ওই প্রধান বাবুর ছেলে লালটু আর তার পোষা গুন্ডার চকু। মেরেছে কেন? ওদের বাড়িতে মেয়েদের স্কুল হচ্ছে, সেই অপরাধী। ওর খোলাটা যদি অপরাধ হয়, সে অপরাধ করছে আমি, তার জন্য তোমায় মারবে কেন? বাড়িটা যে বাপের আমল থেকে বন্ধ কাছে কর্তা বাবুর কাছে কতর খেটে সেই টাকা শোধ করতেছে। আজ এসে বলতেছে বাড়িটা বন্ধক না রাখলে করপ করে নেবে। এই শালা বল, এখানে এসে দল ভারী করছিস? চল চল, জমিতে কাজ করবি চল। আনারও জীবন তো তোমাদের জমিতে খাটতেছি, আর টাকা শেষ হলো না। কত পাওনা তোমাদের? না জানো বাবুর কাছে গিয়ে খাতাটা দেখে আয় না। খাতা দেখতে জানে না বলেই তো ওরা স্কুল খুলেছে। স্কুল খুলেছে না, আমাদের বিরুদ্ধে দলবাজি রাখা হচ্ছে সেটা জানি। দলবাজি রাখা হচ্ছে মানে? ওখানে গিয়ে গ্রামের পুরোর নাম সই করা শিখছে। তারপর আমাদের পাথরকুচি কারখানার বিরুদ্ধে আদালতে দরখাস্ত করেছে। আমাদের ওই পাথরকুচির ধার ধোয় আশেপাশের সমস্ত চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেতের ফসল শুকিয়ে যাচ্ছে। তোমার বাবার হাতে পায়ে ধরো এর কোনো সুরা হয়নি, তাই পেটের দায়ে বাধ্য হয়ে ওরা দরখাস্ত দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মাস্টার মশাই, এইভাবে আপনারা কিন্তু গ্রামের সুস্থ পরিবেশটাকে অসুস্থ করতে চলেছেন। এর আগে সিধু মজারের ব্যাপারে আপনারা থানায় নালিশ করেনি, ন্যায় বিচার চেয়েছে। মনে রেখো তো, দেশে এখনো আইন আছে, আদালত আছে। আইন আদালত তুই কি এদের তলে পড়ে আমাদের আইন আদালত শেখাবি নাকি? ভুলে গেলি তোর বাপের অসুখের সময় টাকা নিলি, তোর মেয়ের সাধের সময় টাকা নিলি, সব ভুলে গেলি নাকি? আরে চল চল চল, কাজে চল, না হলে গায়ে হাত দেওয়া মনে হচ্ছে। আমাদের বিরুদ্ধে রংবাজি হচ্ছে। ছকু চলে ওঠে। আমার নাম বকু, কত রেট করলে গেলে মেঘনা উড়িয়ে চাতুর বলে। ঠিক করছিস তোরা, লালটু, এখানে কিছু একটা বড় ঘটনা ঘটে যাওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও। বেশ, যাচ্ছি। বুঝতে পারছি আমাদের বিরুদ্ধে দল পাকানো হচ্ছে, কিন্তু এই ফলটা ভালো হবে না। মাস্টার মশাই, চলে পাস করে কুমিরের সঙ্গে শত্রুতা করে বেশি দিন বাঁচতে পারবেন না। মানুষ বাঁচে চরিত্রের চলে, আর সেই জ্বর নিয়ে আমরা বেঁচে থাকবো। কথাটা তোমার বাবাকে জানিয়ে। হ্যাঁ, জানাবো। আর আপনারাও জেনে রাখুন আমাদের পাথরকুচি কারখানা আর সিধু মজারের ব্যাপারে বেশি নাড়াচাড়া করলে না, তোমাদের অনেকের ঠিকানা আমি বদলে দেব।
চলে আয় ছোট। দাদা সিঁদুর ব্যাপারটা নিয়ে ওরা কিন্তু খুব ভয় পেয়েছে, আর এই সময় ওদের আঘাত করতে হবে। আমরা তো ওদের মতো গুন্ডামি করতে পারি না, তার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। এই গরিবের জন্য কোনো আইন নাই, আদালত নাই, পুলিশ নাই। মকবুল, তাই তো মনে হয় সারা দেশে থাকবো না। মকবুল, জঙ্গলে চলে যাবো। নইলে গলায় দড়ি দিয়ে এই সারা তুচ্ছার জীবনটাকে আমি শেষ করে দেবো। দিন আসছে, বিচারের দিন এগিয়ে আসছে। আসবে না দাদা, তোমার অহিংসা পথে কোনদিনও বিচার আসবে না। আজকের দিনে মায়ের বদলে মার দিতে হবে, রক্তের বদলে রক্ত দিতে হবে। চুপ কর প্রকাশ, চুপ কর। ওসির চেয়ে বসে অনেক শক্তিশালী, ও বন্দুকের চেয়ে কলমের চর অনেক বেশি। না দাদা, আজকের যুগে কলমের চেয়ে অনেক বেশি শক্তিধর বন্দুকের একটা বুলেট। যে বুলেট বন্ধ করে দিয়েছি অহিংসার পূজা, তাই মহাত্মা গান্ধী বুকে বুলেট দিয়ে শুয়ে আছে রাতঘাটে। কলকাতার রাজপথে প্রাণ দিয়েছে হেমন্ত বসু, হত্যা হয়েছে মার্টিন লুথার কিং, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীকে। আমার চেয়ে ভয় করে, আমি যে তোদের নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছি। ভেঙে দাও দাদা, তোমার সাক্ষাৎ তুই ভেঙে দাও। সমাজের সত্তা দাও, তাদের ভাইদের ঘর থেকে প্রতিবাদ করে দাও। কলিযুগের এই কুল করতে জুড়ে নেমে আসবে দাঁড়াও নিশার আরো দল, ধ্বংস করবো শুভ শক্তিকে, বিনাশ করুক সবগুলো অত্যাচার আর স্বৈরাচারকে। আমি কি করে করবো রে ভাই? আমি যে অনেক কষ্ট করে দিল করে এই সংসারটাকে গড়ে তুলেছি। একদিন তুই বড় হবি, মানুষের মতো মানুষ হবি, এই সংসারটার হাল ধরবি, দাদা ছোট বোনটাকে সুস্থ করে তুলবি, তার বিয়ে দিবি। কিন্তু তুই যদি কোনোদিন ওই সিঁদুর মতো হারিয়ে যাস, দাদা, আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে ভাই। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি তোকে ভীষণ ভীষণ দাদার স্নেহ লুকিয়ে থাকে মনের ভিতরে, দাদার স্নেহ লুকিয়ে থাকে মনের ভিতরে। মায়ার বাঁধন এমন বাঁধন ভুলবি কি করে, দাদার স্নেহ লুকিয়ে থাকে মনের ভিতরে, দাদার স্নেহ লুকিয়ে থাকে মনের ভিতরে। মায়ার বাঁধন এমন বাঁধন ভুলবি কি করে, ভুলবি কি করে, ভুলবি কি করে। চিনতে পেরেছো তাহলে? এতদিনেও তোমরা আমার চেহারাটাকে ভুলতে পারো না। আমার জীবনে সর্বনাশটা আমি কোনোদিন ভুলতে পারবো না। ছি ছি কেকা ছি, এ তুমি কি বলছো? প্রায় বছর খানিক পর স্বামী বাড়ি ফিরলে স্ত্রীর মুখে এসব কথা শোভা পায়? চুপ, একদম চুপ। বেশি স্বামীগিরি ফলাবে না জানো, বদমাইশ কোথাকার। এতদিন কোথায় ছিলে? রং তুলি আর ক্যানভাস হাতে ভারতবর্ষের পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম একটা ছবির জন্য। এখনো ছবি আঁকার ক্ষমতা তোমার আছে? ক্ষমতা আছে,
কিন্তু ছবির সাবজেক্ট নেই। ভারতবর্ষের গ্রামে গঞ্জে পথে ঘাটে শুধু একটাই ছবি। 1947 সালের 15ই আগস্ট এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছিল একটা বিকলাঙ্গ শিশু, যার নাম দেওয়া হয়েছিল স্বাধীন। আজ 79 বছর বয়সেও অনাদরে, অবহেলায়, অপুষ্টিতে সেই শিশুর শরীরটা একটু বাড়েনি। চলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতেও পারে না। ভারতবর্ষের পথে পথে ভিক্ষের থালা বুকে নিয়ে সেই স্বাধীন নামের বয়স্ক শিশুটাকে আজও আমি খোঁড়াতে খোঁড়াতে ভিক্ষে করে বেড়াতে দেখলাম। এই কথাটা না কলকাতার ময়দানে দাঁড়িয়ে বললে না একেবারে হাততালি পেয়ে যেতে, কিন্তু কিছুই পাবে না। তা হঠাৎ কোথা থেকে উদয় হলে? জেলখানা থেকে। ওটা তোমার উপযুক্ত জায়গায় বটে। তা কোন কাজে পুরস্কারে সেই জায়গাটা তুমি খুঁজে পেলে? কলকাতার রাইটার্স বিল্ডিং এর সামনে আমি এক মন্ত্রীর গাড়ি থামিয়ে তাকে একটা নিরীহ প্রশ্ন করেছিলাম। বলেছিলাম, জীবনে নিচে হাতে গরু দুইয়ে দুধ বার করতে শেখেননি, অথচ এত বড় বাংলাদেশটাকে দুইয়ে ছিপটে করে দিলেন কি করে বলুন তো? ব্যাস, প্রতিক্রিয়াশীল বলে আমাকে জেলে ভরে দিল। এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন এসেছো এখানে? কেন বুঝতে পারছো না কেকা তোমাকে মনে প্রাণে ঘেন্না করে? অথচ এই কেকাই একদিন এই বিবেক বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তখন কলেজে একসঙ্গে পড়ার সময় তোমার মধ্যে একটা প্রতিভা দেখতে পেয়েছিলাম। আমি মনে করেছিলাম যে বিবেক বিশ্বাস একদিন ছবি আঁকি হিসেবে পৃথিবী জোড়া নাম করবে, দুহাতে টাকা কামাবে, ঐশ্বর্য আর সোনামের সিংহাসনে বসে দিন কাটাবে। হ্যাঁ, এই কথাগুলো ভাবলে ঠিক তোমার মতোই আমার হাসি পায়। তবে কত আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তারপর বিয়ের পর আমি দেখলাম। কি হলো? থামলে কেন? বলো বলো, কি দেখলে? যে বিয়ের পরেও বিবেক বিশ্বাস তোমার কোথায় তার বিবেকটাকে বিসর্জন দিতে পারেনি? হ্যাঁ, তুই চিরদিনের অপদার্থ। তুমি শুধু সস্তায় হাততালি করতে চেয়েছো, কিন্তু নিজের স্ত্রীকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারেনি। সুন্দর জীবন? সুন্দর জীবন, যে জীবনে থাকবে সুখ, আনন্দ, বাড়ি, গাড়ি, পার্টি, সোসাইটি। তবে এসব ছেড়ে তুমি পাগলের মতন পথে পথে ঘুরে বেড়াও। আমি পাগল নই বলে যেদিন আমি বুঝলাম যে আমি শুধু তোমার স্বপ্নের সৌদাগর, তুমি আমার ভালোবাসাকে অনেক স্বল্প দামে সৌদা করেছো শুধু বেশি দামে বেচবে বলে, সেই দিন থেকেই আমি সমস্ত ছবি আঁকা বন্ধ। তার মানে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? বেশি ছিলাম তোমাকে ভালোবেসে আমি এই শহরের নরক থেকে গ্রামের সবুজ মাটির স্বর্গে উঠে আসতে চেয়েছিলাম, যেখানে যেখানে তুলসী তলায় সন্ধ্যায় শাক বাজে, জোনাকিরা আলো দেয়, তার সঙ্গে ঘরে ঘরে শোনা যায় নবান্নের গান। জীবন, আমি ছোট লোকের সঙ্গে মেলামেশা আমি কোনোদিনই চাইনি। আমি তোমাকে আশ্রয় করে আমি শহরে আধুনিক জীবনটাকে আপন করে পেতে চেয়েছিলাম। হ্যাঁ, তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে ভীষণ ভাবে ঠকিয়েছো। না না টিকা না, আমি তোমাকে ঠকাইনি, তুমি নিজেই নিজেকে ঠকিয়েছো। এখন সময় আছে ওই শহরের চোখ ধারানো রঙিন কাজকে কোহিনূর মনে না করে তুমি আমার হাত ধরে মাটির স্বর্গে উঠিয়েছো। আমি শুধু তোমার জন্যই একটা পাকায় ছাওয়া ঘর বানাবো। আমার সর্বনাশ হয়ে গেছে কর্তা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। না এসে কি করবো রে বহিন? কার রীতি তোমার দাদার পোষা গুন্ডারা আমার ঘরটা আগুন দিয়েছে, আমাকে পথের ভিখারি করে দিয়েছে। তোর ঘরে কি আগুন দিয়েছে তা আমি কি জানি? জানো, তুমি সব জানো, তুমি ছাড়া এত বড় সাহস কারো হবে না। চুপ চুপ। আরেকবার কোথায় বললি না তোর কোট টুকরে আমি মেরে ফেলো। বেরিয়ে যা আমার ঘর থেকে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গ্রামের লোকের গায়ে হাত দিলে তোর হাতকে আমি ভেঙে দেবো শয়তান। বাবা, এরা ছোট লোকের কোথায়? তুমি আমাকে কোনো কথা বলবি না। এখন আমি কারো বাবা না, আমি প্রধান। আমার প্রজা আমার দরজায় এসে দাঁড়িয়েছে, তাকে বাধা দিলে নিজের ছেলেকেও ক্ষমা করবো না। নগল, কি হয়েছে আমাকে বল। কর্তা বাবু, কার রীতি আমার ঘরের ঘরটা
দিয়েছে। ঘরে আগুন দিয়েছে কে? দুপুরে লালটু দাইছে আমাকে সাথাইছিল। তারপর মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা বলতেছি? তুমি ছাড়া এত বড় সাহস কারো হবে না। আমি আর বিচার চাই, বিচার। চুপ! গলাটা নিচু করে কথা বল। উঁচু আওয়াজ আমি সহ্য করতে পারি না। মেজাজ চাইবে মাথা নিচু করে। উঁচু মাথা, উঁচু কথা। বিবেক না? তা বাইরে কেন বাবা? ভেতরে যাও। এই বিবেক বিশ্বাসকে আমরা কি ভেতরে রাখতে ভয় পাই? বাবা বাবা বাবা, কি সুন্দর কথা। এই না হলে আটিস ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ মগন, তুই থানায় যা, লালটুর নামে একটা ডায়েরি কর। কিন্তু আপনি না লিখে দিলে থানায় ডায়েরি নেবে না তো কথা বাবু। তাই নাকি? আমার এত খাতির? তোরা তো সবাই মিলে দেখছি আমাকে দেবতা বাড়ি ছাড়িবি। ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি থানার বড়বাবুকে বলে দেবো। খন না, ও যাবে না। যাবে না কেন? ও নতুন ঘর তোলার জন্য ওকে তুমি টাকাটা দিয়ে দাও। আমি টাকা দেবো, কিন্তু কেন? আমি বলছি বলে দেবে। তুই? হ্যাঁ বাবা, এই কারণে গরিব ভিখারিগুলোকে দান করতে না আমার যে বড় ভালো লাগে। ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ বলে বাবু ওকে সেরেস্তায় নিয়ে যাও, আর গুনে গুনে 10,000 টাকা দিয়ে দাও। আর শোনো, বাবু মকবুলের টাকা থেকে তোমার কমিশন বাবদ কিছু কেটে রেখে যেন। আমি অনশনে থাকলেও কমিশন খাই। আরে থাক থাক, তোমাদের সবাইকে আমি চিনি। তোমাদের মতন এই উকিলগুলো এই গরিব মানুষদের চুষে খেয়ে যত বার বাড়ন্ত। তুমি তুমি আমার সাথে খাতায় লেখো। এই যে বাবু, হ্যাঁ লেখো লেখো। নগদ 10,000 টাকা। এরকম চিনি না সই করতে পারি। সই করবো কেন? বাবু তো এটা আমাকে দান করছে। দান করেছেন ঠিকই, কিন্তু হিসেব তো আমাকে রাখতে হবে। ওই সই কর, সই কর। দেখে দেখি কেমন দেখি। ব্যাস, পাকা কাজ হয়ে গেল। যা, এবার টাকা নিয়ে বেড়ে বাড়ি যা। আর শোন, নতুন করে ঘর তুললে ওখানে যেমন স্কুল ছিল তেমনি থাকবে, বুঝলি? থাকবে? হ্যাঁ থাকবে। তোরা আমাকে কল করিস কেন? তোদের সুখ দুঃখ দেখার জন্যই তো আমি প্রধান। বদ লোকের কথা রাখিস না। অভাব দুঃখ দূর হলে আমার কাছে আসিস, আমি দেখবো। কেমন? যা 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 যা। বাবু গরিব উপর টাকা নিবি আর নগদ 10,000 টাকা। ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ তা বাবা বিবেক, তুমি ভেতরে যাবে না বাইরে যাবে? আপনার আপত্তি না থাকলে আমি ভেতরে যাব। আমার কোনো আপত্তি নেই, কারণ আমি কাউকে দূরে ফিরি না। যখন যে কাজ করি তখন আমার এক হাতে থাকে বিবেক আর এক হাতে থাকে বিশ্বাস। সে কাজকে তোমরা ভালো মন্দ যাই বলো না কেন, আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি আজকের মানুষ যাকে গালাগাল দেয় 50 বছর পরও মানুষ তাকে মাথায় তুলে নাচে। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলায়। আজকে রদ্রাকর হয়, কালকের বাল্মীকি। বিবেক বিবেক বিবেক, ওই কেকা যাকে ওই ভিখিরি বলে গেল না, যার মকবুলকে বলেনি, বলেছি তোমাকে। তুমি এখনো যাবে কেকার কাছে? হ্যাঁ যাবো, কারণ একটা অসম্পূর্ণ ছবি আমাকে সম্পূর্ণ করতেই হবে। বাংলার চিরন্তন নারীর ছবি আমার কেকার ছবি, আর সেটা যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন আমাকে যে এখানে থাকতেই হবে, থাকতেই হবে। এবার তো মকবুলের টাকাটা তোমার দেওয়া একদম উচিত হয়নি। আমি যখনই কোনো অ্যাকশন করেছি তুমি তখনই অবতার হয়ে দেখা দিয়েছো। এই জন্যে আমার মেয়েটাকে আমি এত ভালোবাসি। তোর চেয়ে ওর বুদ্ধিটা অনেক বেশি। শুনি না কি বলে গেল, ভিখারিকে দান করতে বড় ভালো লাগে। তা সেই ভিখারিদের একেবারে মেরে ফেললে তুই দান করে মহৎ হবি কি করে? আর গরিব না থাকলে গরিবই হতাও স্লোগান দিবি কি করে? ঘরে ঘরে অসহায় বিধবা না থাকলে তুই উদ্ধার অবসর করবি কাদের জন্যে? গলায় মুন্ডমালা করে ঘুরে বেড়ালে লোকে তোর ফটো সাজিয়ে পুজো করবে। কিন্তু তুমি স্কুলটা খুলে রাখতে বলে কেন? বুঝলি না,
সাক্ষরতার নামে পঞ্চায়েতে যে হাজার হাজার টাকা আসছে, তাই দিয়ে তো নতুন মোটর বাইক কিনেছিস। ওই যে সই করলো, ওখানে লেখা থাকবে স্কুলের নতুন চেয়ার টেবিলের জন্য 50,000 টাকা নিয়ে গেছে। এই সঙ্গে ওদের তোর একটা বেঈমান তৈরি হয়ে গেল। এবার থেকে ওই স্কুলে কি কি আলোচনা হয় ওই মকবুলের কাছ থেকে সেসব খবর আমি পেয়ে যাবো। এমনি করেই ওদের তোলে একটা ভীষণ তৈরি হয়ে যাবে। কিন্তু আমি যে রাবণে বোঝাতে পারলাম, আর কি হবে? এই যে বড়বাবু, আপনি এখন আসছেন কি শোনো? এই মাসের টাকা নাকি আপনার কাছে পৌঁছায় এখন? আর টাকা এবার ধনে প্রাণে মারা যাবো। চাকরি তো যাবেই, উল্টে জেলও খাটতে হবে। কি হয়েছে কি? খবরটা কি? খুব খারাপ খবর বাবু, খুব খারাপ খবর। সিধুর জন্য তদন্ত কমিশন করছে। বাইরে থেকে একজন ডিএসপি ম্যাম সাহেব এসেছেন সিধু কেসের তদন্ত করতে। ওই শুনুন, সারা এবার আমাদের হ্যারিকেন ধরিয়ে দেবে। আপনার জন্য আমি গাড়ি করলাম। আমাদের জন্য মানে কি আছে বাজে কথা বলছেন? আপনাদের কোথায় সিধুকে অ্যারেস্ট করেছিলাম, তারপর আপনাদের কোথায় সিধুকে মাঝরাতে এখানে পাঠিয়েছিলাম। তাহলে খাতা খাতাটা ছিঁড়ে ফেলে প্রত্যেকটা পাতার পর মধ্যে আছে, একটা পাতা সরালেই ধরা পড়বো। তাহলে সিধু মশাইয়ের পরিবর্তে অন্য একটা নাম বসিয়ে দেন। টাকাগাড়ি করে বোঝা যাবে না? সেটা বুঝে যাবে, কিন্তু সেখানে যে সিধুর নাম প্রমাণ হবে না। বলিয়ারি মূর্তি আপনাদের তো ওই ওপরওয়ালার কাছে জবাবদি করতে হয় না? আস্তে আস্তে সামান্য ব্যাপার নিয়ে তো কথা ভালো লাগে না। ছোকুকে আজ রাতেই ধরায় পাঠাচ্ছি, সবল দিয়ে ছাদে একটা ছোটো করে আসবে। আর তোমার এই ফাইলটাকে সারা রাত এক বালতি জলে চুপিয়ে রেখো। লেখাটা ধুয়ে মুছে সাফ হয়ে গেলে শুকিয়ে ওটা মেম সাহেবের কাছে দাখিল করো। বলবে থানার ফুটো ছাদ দিয়ে জল পড়ে এই কাণ্ড হয়েছে, এই হবে আপনার জবাবদিহি। কিন্তু জনতার দরবারে আমাদেরকে যে জবাবদিহি করতেই হবে প্রধান সাহেব। আসুন আসুন এমএলএ সাহেব, কি সৌভাগ্য আমাদের, আপনি নিজে পায়ের ধুলো দিয়েছেন। কিন্তু আমাদের পাথর পুঁজির কারখানার ব্যাপারটা কি করলেন সেটাই বলুন। ওই কারখানা আপনাকে বন্ধ করতেই হবে। পরিবেশ দূষণ হচ্ছে, তাছাড়া চাষের জমি নষ্ট হচ্ছে। কিন্তু ওখানে তো কোনো চাষের জমি নেই। তাই নাকি? এই মাত্র 30 জন ইউনিয়নের শ্রমিক দরখাস্তে সই করেছে, ওরা ইনভেনশন পেয়ে যাবে। আমার কিন্তু কিছু করার নেই। বলা আছে শুনুন, এই গজানন কালকে আদালতে একটা কেস ফাইল করবে। যতদিন ওই কেসের ফয়সালা না হয় ততদিন আপনি কারখানার ব্যাপারে কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, জমির মালিক যদি কেউ না হয় তাহলে তাদের আপত্তি করার অধিকার নেই। আরে দিওয়ানি কেস ফয়সালা হতে 25-30 বছর লেগে যাবে। ততদিন কারখানা চলুক, তারপর দেখা যাবে। কিন্তু আমি বিধানসভায় কি জবাব দেবো? বিধানসভায় কি জবাব দেবেন সেটা আপনার ব্যাপার। এইখানে আমার বাবাই বিধানসভা, আমার বাবাই লোকসভা, তাই এখানকার ব্যাপারটা বাবাকেই ভাবতে দেন। এসব তোমরা কি বলছো? আমাকে সাহায্য করেছো বলেই তোমাদের সব অন্যায় অত্যাচার মেনে নিতে হবে? না, চলবে না, চলতে পারে না, চলতে দেওয়া যাবে না। নমস্কার নমস্কার নমস্কার। আপনি তাহলে থানার নতুন ডিএসপি? ভালো লাগে, বড় ভালো লাগে। আজ আমার বাড়িতে চালের হার এসেছে। হ্যাঁ লাটু, যা শরবত নিয়ে আয়। আমিও সব খাই না। শরবত খান না? শরবত খাই, কিন্তু ঘুষ খাই। ঘুষ? হ্যাঁ ঘুষ। এই পোশাকটা পরে বাইরের লোকের কাছ থেকে যেটা খাবো সেটাই হবে গিয়ে ঘুষ। ওসি সাহেব, এই সাত সকালে আপনি এখানে কি করছেন? রাজবাবুর কাছে রুটিন ইনভেস্টিগেশনে ছিলাম। ও, আপনার রুটিন ইনভেস্টিগেশনের রুটটা বুঝি এখানেই শুরু হয় এবং এখানেই শেষ হয়? আপনি কিন্তু আমাকে বুঝতে পারেন। সেটা যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে বুঝবো আপনি এখনো পুরোপুরি পুলিশের লোক হয়ে যাননি। তার মানে আপনি বলতে চান পুলিশের লোকের অমানু? নিজে পুলিশের চাকরি করে পুলিশের লোকের সম্বন্ধে? না, আমি আপনাদের লোক নই, আমি ওই ওদের লোক। ওদের লোক থানায় এসে যারা পয়সা ছাড়া আপনারা ডায়েরি নেন না, বিচার না পেয়ে যারা থানা থেকে ফিরে যায়, থানার লাগামে যাদের ছেলেরা মারা যায়,
থানার লোকাপে যাদের মেয়েরা ধর্ষিত হয় আমি তাদের লোক। শহরের ঠান্ডা ঘরে বসে ওসব কথা বলে হত্যা দিবেন বলেন, কিন্তু এদেশের এই পর্যন্ত সমাজের মধ্যে দাঁড়িয়ে যাদের কাজ করতে হয় তারা তো পারে না। সত্যিকারের অবস্থা প্রকাশবাহীন, সেই আগামী দিনের জন্য আমি আপনাকে আগাম স্যালুট জানিয়ে যাচ্ছি। আপনাকেও কারো উপরওয়ালা নই, আমাদের উপরওয়ালা হচ্ছে না এনারা। এই যে এনারা আমাদের সামনে যারা বসে আছেন এনারা। খুব ভালো লাগলো আপনার কথা। আমি এখানকার এমএলএ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি এখানকার সব অন্যায় অত্যাচার আপনি দূর করুন, আর প্রশাসনের তরফ থেকে আমি আপনাকে সব রকম সাহায্য দেবো। থ্যাংক ইউ স্যার। বাবা চমৎকার, এই দেশের আমরা তো প্রতিষ্ঠা হবে। আপনি কে? আগে গোটা নৌকি বাইলান আই সি, আপনি বোধহয় ওর ছেলে। আপনি অন্তত বাড়ি যান। আমাদের বাড়িতে এসে আমাকে বাইরে বলছেন কোন সাহসে? ওনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, ছেলে হিসাবে সেটা আপনার না শোনাই ভালো। বাইরে জানান তো। তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি, কিন্তু আমি এসব খাকি পোশাককে কখনো ভয় পাই না। এরকম এসপি ডিএসপি না আমার পকেটে ভরা থাকে। আপনাদের কথার মাঝে নিশ্চয়ই আমারও থাকা উচিত নয়। না, আপনি থাকুন। আপনার সঙ্গে আমি প্রধান বাবুকে কিছু কথা বলতে চাই। প্রধান বাবু, আমি এখানে এসে আপনার অনেক কুকীর্তি কাহিনী সবকিছু জানতে পেরেছি। আজ থেকে 25 বছর আগে এই গ্রামের এক কুমারী মেয়ের আপনি চরম সর্বনাশ করেছিলেন। তারপর পঞ্চায়েতকে হাত করে তার চরিত্রের বদনাম দিয়ে আপনি তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনার মনে পড়ে? বাবা 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 বাবা, কি সুন্দর গল্প, আপনি বলে যান আমি শুনি। সেই আপনার হাতে করি। তারপর হেন কুকর্ম নেই যে আপনি করেননি। পঞ্চায়েতের টাকা শুনে বাস কিনেছেন, কোল্ড স্টোরেজ করেছেন, বেআইনি ভোট, ভুয়ো রেশন কার্ড, চোরাই সিলিন্ডার কারবার, অনেক কিছুই করেছেন। কিন্তু অত্যন্ত বুদ্ধি খাটিয়ে আইনে বাঁচিয়ে করেছেন। তাই এবার ওগুলো আপনাকে বন্ধ করতে হবে, তা না হলে আমাকেই হয়তো আপনারই কোমরে দড়ি পরিয়ে এখান থেকে টানতে টানতে নিয়ে যেতে হবে। সরকার তো আপনাকে একটা চামড়ার বেল করিয়েছে, আমিও পুলিশের লোকদের বেল করাই, গলায় রূপোর চেন, আর সেই চেন দিয়ে তাদের বেলে রাখি। খুব ভালো কথা। তবে আপনাকে একটা আমি উপদেশ দিই, মনে রাখবেন, রূপোর চেন দিয়ে বাঁধলেও পুলিশ কখনো কোনোদিন পোষ মানে না। সে একদিন না একদিন আপনার ওই রূপোর চেন ছিঁড়ে পালিয়ে যাবে, আর সেদিন আপনার রূপও যাবে, আমার তুমিও যাবে। ভালো লাগে, বড় ভালো লাগে। সত্য আর মিথ্যের চেহারাটা আপনি আগেই চিনে দিলেন বলে বড় উপকার হলো। কারণ আমি শালা শত্রুর শেষ রাখি না। শত্রুর শেষ রেখেছেন। যে মেয়েটাকে তার চরম সর্বনাশ করে গ্রাম থেকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, সে কিন্তু তখন অন্তঃসত্ত্বা ছিল, তার গর্ভে ছিল আপনারই সন্তান। সেই সন্তান ছেলে অথবা মেয়ে যদি বেঁচে থাকে, তাহলে সে তার মায়ের অপমানের বদলা নিতে একদিন না একদিন এখানে ফিরে আসবে, আর সেই হবে আপনার জীবনের শেষ শত্রু। এবার বলুন, ভালো লাগে? বড় ভালো লাগে। একে তাড়াতাড়ি হবে, এখান থেকে তাড়াতাড়ি হবে, একে বদলি করে না যে অসম্ভব। এই কমিশন সরকারের সংশ্লিষ্ট অফিসারকে আমি কি বদলি করতে পারবো না? পারলে আপনি এমএলএ হয়েছেন কেন? আমি এমএলএ হয়েছি আপনার দাবাদারি করার জন্য নয়, জনগণের চাকর। আরো দরকার নেই আমার। কাগজপত্র রেডি করো, এবার ইলেকশনে আমি নিজেই প্রার্থী হব। নমিনেশন পেপারটা আমার পকেটেই রয়েছে, একটা সই করে দিলে আমি কালই জমা দিয়ে দেব। দিলেই হলো। আপনি কি ভেবেছেন
পার্টি আপনাকে সমর্থন করবে। পার্টি? কে কে চাই আপনার পার্টি? আমি নির্দল। নির্দল? হ্যাঁ নির্দল। এতদিনে আমি আপনাদের স্বরূপটা চিনতে পেরেছি। আপনারা বন্ধুর ছদ্মবেশে মূর্তিমান শয়তান। তাই তাই আমি লড়বো আপনাদের বিরুদ্ধে। আপনাদেরকে আমি কিছুতেই এই রাজনীতিতে ঢুকতে দেবো না, কিছুতেই না। আরে যা তোদের মতো এমএলএর ফাঁকা আওয়াজ আমি ভয় পাই না। কিন্তু ছায়াকে তো ভয় পান বাবু। এ ছায়া 25 বছর আগে সেই পাপের ছায়া। একদম চুপ। ছায়ার নাম উচ্চারণ করলে গলা টিপে মেরে ফেলবো। ছায়া নেই, সে মরে গেছে। না মরে যদি যদি তার ছেলে ফিরে আসে বাবু। তোমাকে তোমাকে কে বলেছে তার ছেলে হয়েছিল? মেয়েও হতে পারে। হ্যাঁ মেয়েও হতে পারে। ছেলে মেয়ে যাই হোক না কেন সে ঠিক একদিন বদলাতে ফিরে আসবে। দুহাতে তার গলার টিপে ধরবে। আর আমি তখন কি করবো? আমি কি পারবো তার গলার টিপে ধরে বিশ্বাস বন্ধ করে দিতে পারবো? পারবো নিজের হাতে নিজের সন্তানকে খুন করতে পারবো? 2 বার পারবো। প্রধান বাবু মজা আরো ঘুমানো বন্ধু কানো বাংলার 25 বছর ছেলে মেয়েগুলোকে গুলি করে মেরে ফেলো। একদিন আমার বিরুদ্ধে অভিশাপ দিবে, চিৎকার করে বলবে তোমরা বেঈমান, বিশ্বাসঘাতক, চরিত্রহীন। তোমরা আমাদের বাংলা মাকে ধর্ষণ করেছো। আমরা তোমাদের পাপের ফল তোমাদের আমরা কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। বদলা চাই। পাগল হয়ে গেলেন। না পাগল হলে চলবে না। আমি প্রধান, আমি কলির চাণক্য, আমি কিছুতেই হারবো না। মজা খবর নাও আমার সে সন্তান কোথায় আছে, কি নাম তার, কি পরিচয় আমি জানতে চাই। কার হাতে আছে আমার মৃত্যুবর? আদালতে আদেশ হয়েছে আমার দাদা সিধু ময়দানকে ফিরিয়ে দিতে হবে। আমরা জিতেছি, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এই জয় গরিবের জয়। এই তো তোমরা নাকি এখানে সবাই আসো। এসো এসো প্রকাশ দাদা এসো। আরে কল্যাণী দিদি তুমিও এসেছো? আরে আসবো না, বাড়ি নিমন্ত্রণ করে এলে আর আমি আসবো না? নিশ্চয় আসবে দিদি ভাই, নিশ্চয় আসবে। কিন্তু এই নতুন দাদা বাবুকে তো চিনতে পারলাম না। এই হচ্ছে আমার বন্ধু প্রণব, আমার সঙ্গে কলেজে পড়ে। আর তোমাদের এমএলএ সাহেব মানব বাবুর ছেলে। আমাদের কি ভাগ্যি এমএলএ সাহেবের ছেলে আমাদের ঘরেতে। না না আমার জন্য ব্যস্ত হবেন না, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। তাই তো বিনা নেমন্তন্নে আপনাদের আনন্দ উৎসবে চলে এলাম। বাবা 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 বড় চমৎকার কথা বলেছো। এবারে সব কথা ছেড়ে নাচ গান বাজনা হোক। হ্যাঁ গান বাজনা হোক, শরীরটা মেজিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি গান করছি, তোমাদের সবাইকে কিন্তু নাচতে হবে। এখানে
সেই সিঁদুরটা যদি করেতে থাকতো। আসবে আসবে, তোমার ছেলে একদিন ঠিক বাড়ি ফিরে আসবে। অবশ্য ঠিক এমনি দিনে যখন নতুন ঘরটা উঠলেও তখন এইরকম উৎসব হয়েছে। আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিয়েছিলাম, সারা রাত ধরে আমরা নাচ গান করি। আমি দাদারে কতবার বলেছিল, দাদা জলে বাস করে কুমিরের বিষ নজরে থাকা যায় না রে, ওই প্রধান বাবু লোকটা ভালো নয়। কিন্তু আমি ছোট বলে আমার কথা উড়াই দিত। সেই জলজন্ত ছেলেটা আজ কোথায় হারায় গেল? হায় রে ভগবান, তুমি আমাদের কি সর্বনাশ, কি সর্বনাশ। ওগুলো কাকা, কাঁদে না, এই ঘর সন্ধ্যাবেলায় কাঁদলে সংসারে অমঙ্গল হবে, অকল্যাণ হবে। কাঁদবেন না, কাঁদবেন না, মন শক্ত করুন, মন শক্ত করুন। আমি আমার বাবাকে আপনাদের কথা বলেছি, বাবা এ নিয়ে পুলিশ আর প্রধানবাবুর সঙ্গে কথা বলবেন বলেছেন। প্রধানবাবু লোকটা কিন্তু খারাপ না, সেদিন আমারে 10,000 টাকা দিতে ঘর তুলে ওটাই ওদের বদমাইশি, নিজেরা সর্বনাশ করে নিজেরা আবার তাকে সাহায্য করে সাধু সাজার জন্য, সব ওদের ষড়যন্ত্র। এবার চলো সবাই মিলে পূজা দিয়ে প্রসাদ নিয়ে সবাই বিজয় মিছিলে বেরোবো। ছোটা, এই ছোটা, তোরা তো মন্দিরে যাবি না? যাবো না কেন? হ্যাঁ, তাই তো, কেন যাবি না? আমি কেন এমন কথা বললাম? এই ছোটটা জানিস তো, আমি না হট করে অনেক কথা বলে ফেলি, তারপর আমি নিজেই বুঝতে পারি না কথাটার মানে কি, কেন বললাম। বল না, আমি কেন বললাম, এই কথাটা বল না। বলছি চল মন্দিরে যাই, চল। যাবো না, আমি মন্দিরে যাবো না, তোরা যা। আমি কেন কেন যাবে না কেন? মন্দিরে গেলে আমার সেখানে গেলে ভীষণ কান্না পায়, আমার ভীষণ কষ্ট হয়, কারণ চোখের জল দেখলে না আমি থাকতে পারি না, আমার ভীষণ কান্না পায়, আমার মায়ের কথা মনে পড়ে যায়, তাই তো আমি বাড়ি যাবো, আমি আমার বউকে কাছে যাবো, আমি বাড়ি যাবো। আচ্ছা তাহলে তুই বাড়ি যা, আমরা চট করে মন্দির থেকে এখানে আসছি। আজকে প্রণামটা আমি বউকে কাছে যাবো, আমার বউকে কাছে যাবো। হ্যাঁ চল। আরে কি হলো, কি ভাবছিস? ভাবছি তোদের গ্রামের এই সহজ সরল মানুষগুলোর কথা। আর আমার বাবা ওদের জন্যই রাজনীতি করেন, কিন্তু শহরের রাজনীতি এক বিষাক্ত রাজনীতি। এই সব সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, সবাই ভাবে শুধু নিজেদের উন্নতির কথা। এখানকার রাজনীতি মানে হিংসা রাজনীতি, তাই সাধারণ মানুষ ভয় পেয়ে দূরে সরে থাকছে। আর সেই সুযোগে ওই কমলেশ্বর বোসের মতো মুসলিমেও কিছু মানুষ অবাধে ভাবে লুপ্ত রাজ চালিয়ে যাচ্ছে। এইসব কথা ভাবলে কি মনে হয় জানিস, একটা বন্দুক হাতে নিয়ে সব কটাকে লাইনে দাঁড় করে এক করে গুলি করে মারি, অথবা একটা হাইড্রোজেন বোমার মতো ফেটে পড়ে সব কিছুকে ধ্বংস করে দিই। কাকে ধ্বংস করবি প্রকাশ? কেন জানিস না, এই গ্রামে শত্রু দমনকারী মহাশক্তির আবির্ভাব হয়েছে। কংসারী মধুসূদন যেমন এসেছিলেন, এই মানুষের আবির্ভাবও ঠিক তেমনি। ও তাই বুঝি ঘরে ঘরে বিজয় উৎসব হচ্ছে? হ্যাঁ, আমরা এই উৎসবে আমন্ত্রিত। আমি অবশ্য বিনা আমন্ত্রণে এখানে চলে এসেছি। আমিও তাই। আপনি অপরাধ ঠিক ছিলাম না। ওর সঙ্গে তো তোর পরিচয় করানো হয়নি। ও আমার বন্ধু প্রণব, আমার সঙ্গে কলেজে পড়ে, আমাদের মানব পাবলিক ছিল। ও তার মানে আপনিও কি এদের দলে নাম লিখেছেন? ধরুন লিখিয়েছি, তাতে কি কোনো অপরাধ করে? না, তেমন কোনো অপরাধ নয়, তবে এখনো সময় আছে। ওদের দলের নামটা কাটিয়ে আমাদের দলের নাম লিখালে এর থেকে অনেক বেশি অপরাধ করতে আপনার অসুবিধা হতো না। আপনার কথা শুনে মনে হচ্ছে অপরাধ করে নয়, আপনার নেশা ও পেশা। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। ওই কোর্টের কাছে অপরাধ করার অনুমতিটা আপনাকে নিয়ে আসতে হবে। জরিমানার টাকা আগে দিয়ে করুন না, যত খুশি অপরাধ করুন। আইনের আদালতকে যতই বুড়ো আঙুল দেখা শুনে কেন লালটু, এই সমাজের আদালতে একদিন তোদের বিচার হবেই হবে, আর তার শাস্তিও তোদের পেতে হবে। চল প্রণব। গুরু মনে হয় আমাদের শাসিয়ে না। ছেলেদের সাথে পেয়ে ওরা থোড়াকে সোরা জ্ঞান করছে, আমাদের বিরুদ্ধে দল প্রকার হতে যাবো। কোথায় গেল?
দেখিনি তো, আমরা দেখিনি। আমার না বাড়ি যেতে ভীষণ ভয় করছে, ঘুরঘুরটি অন্ধকার, ওই বাসতলায় যেতেই না গাটা আমার ছমছম করেছিল। আমি কি করে বাড়ি যাবো? দেখেছিস কুমারী ওর কথা বাদ দাও গুরু। দিদি ভাই বোধহয় মন্দির থেকে এখন টিকে দিয়ে ফেলে ফিরেছে। চুপ চুপ সারা, এই স্পর্শ দেবে না, এটা পেয়ারিশন মারতে তাকে ছেড়ে দেবো। গুরু ওই মাস্টারের কোন জানাজানি হলে কেজাইন হয়ে যাবে। কেন পাগলা দিচ্ছিস? খুব প্রসাদ দেবো রে না। তোমরা কি মজার মানুষ গো, কি সুন্দর ফিস ফিস করে গল্প। খুব মজার মানুষ। আমাকে মজার গল্প শোনাবে? আমার তো জানো তো, আমার কতদিন হলো আমি গল্প শুনিনি। অন্যের মায়েরা ছেলে মেয়েদের কত গল্প বলে, কিন্তু আমার মা শুধুই কাঁদে কাঁদে আর কাঁদে। কেন কাঁদে কেন? ও মা, তুমি বুঝি জানো না আমার যে মাথা গন্ডগোল আছে, আমি না মাঝে মাঝে পাগল হয়ে যাই গো, পাগল হয়ে যাই। পাগল হয়ে যাও? তবে হ্যাঁ, আমি কিন্তু এখন কিন্তু খুব ভালো আছি। বলবে আমাকে গল্পটা বলবে? বলবো, আমার সাথে এসো, আমি তোমাকে সব গল্প বলবো। আমি তোকে বাড়ি পৌঁছে দেবো, এসো। আর যেতে যেতে না অনেক গল্প বলবো। তুমি আমার হাত ধরেছো কেন? হাত ধরে টানছো কেন? আমি তো যাচ্ছি। গুরু যেও না, গুরু যেও না, আমি তোমার পায়ে ধরছি। তুই এখানে পাহারা থাক, ওই দিকে যেন কেউ যেতে না পারে। আমি তোমার সঙ্গে যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না। তুমি তো বাজে লোক, তুমি আমার হাত ধরে টেনে ছাবিরা, আমার মাথা লাগছে। ছাবিরা, তোকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কিন্তু একটা অসহায় পাগল মেয়েকে নিয়ে, হে ভগবান, দাদা কোথায়? দাদা কোথায় রে? আমি কিচ্ছু জানি না দিদিমণি, আমি কিচ্ছু জানি না। আমি যে এইমাত্র একটা মেয়ের কান্না আর দাদার হাসি শুনতে পেলাম। দাদা কোথায়? আমি কিচ্ছু বলতে পারবো না দিদিমণি, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি যাবো ওখানে। একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের অপমান আমি কিছুতে সহ্য করতে পারবো না। দাদা আমি হাসপাতালে যাবো, আমি ওর মা। এই সময় তোমরা আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রেখো না, আমাকে ওর কাছে যেতে দাও, আমাকে ওর কাছে যেতে দাও। দাঁড়াও বড় বউ, তুমি যেও না, তুমি দাঁড়াও। কি হয়েছে ওর? কেন তো হাসপাতালে ভর্তি করতে হয়েছে? বলো, তোমরা আসল সত্যটা আমার কাছে লুকিয়ে রেখো না, বলো ওকে কি হয়েছে। বড় বউ, কাল সন্ধ্যায় মন্দির থেকে ফেরার সময় কল্যাণীকে কেউ বা কারা চোর করে জঙ্গলে তুলে নিয়ে গিয়েছিল, তারপর তার উপর চরম অত্যাচার করে ওই জঙ্গলে ফেলে রেখে দিয়েছিল। এ হতে পারে না, এ মিথ্যে। ভগবান আমাদের এত বড় সর্বনাশ কিছুতেই করতে পারে না, কিছুতেই। ভগবান নেই বৌদি, স্বর্গ বলেও কিচ্ছু নেই, আমরা সবাই আজ একই নরকে বাস করছি। আমার কল্যাণী কেমন আছে বলো না, বলো না তোমার ভালো আছে, কল্যাণী কেমন আছে? জ্ঞান ফিরেছিল, ডাক্তারবাবু আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ি দেখেছে। আরে প্রকাশ, সেই পাষণ্ডটার পরিচয় জানা যায়নি। আর দিয়েছে হাসপাতালে গিয়ে কল্যাণীর সঙ্গে কথা বলেছে, কিন্তু এই চরম সর্বনাশের কথা ওর কিচ্ছু মনে নেই। ও ভগবান, এর কি কোনো বিচার হবে না ভগবান? এত বড় পাপ করো, সেই পাষণ্ডটা সত্যতার মুখোশ করে এই সমাজে লুকিয়ে থাকবে। না না না, আমি ওকে ছাড়বো না,
একবার যদি সেই শয়তানটার পরিচয় জানতে পারি তাহলে নিজের হাতে আমি তাকে চরম শাস্তি দেব। না প্রকাশ নয়, আইন কখন নিজের হাতে তুলে নেওয়া যায় না। তাছাড়া পুলিশ যখন দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই ওরাই এর বিচার করবে। না। অপরাধে নিশ্চয়ই শাস্তি পাবে। হবে না। সমাজ চিরদিন ওই পাষণ্ডটার মুখের দিকে ঘৃণা থুতু ঠেকাবে। কখনো না। তোমাদের এই সমাজ যেন ভালো পুরুষের অন্যায়কে ক্ষমা করে এসেছে। সারা জীবনে মেয়েটা মাথা নিচু করে তাকে বাঁচতে হবে। ওকে কেন মাথা নিচু করতে হবে বৌদি? মাথা যদি নিচু করতেই হয় তাহলে সেটা করবে এই গ্রামের পুরুষেরা, কারণ পুরুষদেরই একজন ওই অচেনা বদমাশ। তাই তাই এই কলঙ্ক সমস্ত পুরুষ জাতির কলঙ্ক। ঠিক ঠিক বলেছিস প্রণব, করল্যাণী কলঙ্কিনী নয়। রূপো টাকায় কখনো দাগ লাগে না, সর্বনাশে ছাই দিয়ে ঘষে মেজে নাও, দেখবে আরো উজ্জ্বল চকচক করে উঠবে। ঠিক ঠিক বলেছিস ভাই। আর আমরা ভয় পেয়ে পিছিয়ে যাবো না, সর্বশক্তি দিয়ে ওই অন্যায় অভিযানের বিচার চাইবো। ওই ঘৃণিত অপরাধীকে খুঁজে বার করে তাকে আমরা চরম শাস্তি দেবো। ঠিক বলেছেন মাস্টার মশাই, অপরাধীদের শাস্তি দিতেই হবে। আর সেই জন্যই আমি আপনাদের সাহায্য চাই। বলুন কি করতে হবে আমাদের? আমরা যা প্রশ্ন করব আপনি তার সঠিক উত্তর দেবেন, তাতে অপরাধীকে ধরতে সুবিধা হয়। আমাদের প্রথম প্রশ্ন, গতকাল সন্ধ্যায় কল্যাণী বাড়ির বাইরে গিয়েছিল কেন? সিধু মহাজনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে। সিঁদুর বাড়িতে হঠাৎ এই পুজোর আয়োজন করা হয়েছিল কেন? এই কেসের সঙ্গে তার কি সম্পর্ক? আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে আসছি, যা জিজ্ঞাসা করছি তার সঠিক জবাব। সিধু বাড়ি ফিরে আসবে বলে ওরা পুজো দিয়েছিল। অর্থাৎ আপনারা সিঁদুর এই কেসটা নিয়ে একটা ঘোট পাকাতে চাইছেন? ইন্সপেক্টর সাহেব, আপনি ভুলে যাবেন না যে আপনি এখানে এসেছেন একটা অসহায় মেয়ে চরম অপমানের তদন্ত করতে। আমরা আমাদের কাজ ভালোভাবেই জানি না মশাই, ফালতু জ্ঞান দেবেন না তো। আপনার বোন হঠাৎ মন্দিরে না গিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল কেন? এই নিজের ইচ্ছে জঙ্গলে যায়নি, তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি কি করে জানলেন? আপনি কি নিজের চোখে দেখেছেন তাকে ধরে নিয়ে যেতে? তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে আপনার বোন স্বেচ্ছায় কোনো ছেলেকে ভুলিয়ে নরকের পথে নিয়ে যায়নি, তার কি প্রমাণ আছে? এই সরকার! মুখ সামনে কথা বলবে। চুপ! চেঁচাবে না। একদম চেঁচাবে না। তোমার মতো অনেক লোককে এই ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে, তা জানো? জানি জানি আপনারা এখানে এসেছেন ডান্ডা মেরে আমাদের মুখটাকে বন্ধ করে দিতে। আপনারা জানেন কে করেছে এই জঘন্য কাজ, আর তাদেরই নির্দেশে আপনারা এখানে এসেছেন এই কেসটার তদন্তটা থামাচাপা দিতে। বলুন, তার কাছ থেকে টাকা খেয়ে এই তদন্তের পথটাকে ঘুরিয়ে দিতে এসেছেন। বলুন, আর কত টাকা চাও আপনাদের? বলুন, আর কত টাকা পেলে এই তদন্তের দিকটা ওদের দিকে ঘুরিয়ে ধরবেন? বলতে পারেন অভিষেক। যত বড় মুখ নয় তত বড় কথা। হাজার হাত পড়া লাগাও। ওকে নিয়ে যাবে না। ওকে নিয়ে যাবে না। সরে যাও বলছি। সরে যাও। না হয়ে যাবে না। ওকে আপনি নিয়ে গিয়ে কম্বল ধোলাই খেলে তত্তর ফেটে যায়। কি আরম্ভ করেছেন আপনারা? যারা জুলুমের শিকার হয়েছে তাদের উপরে অত্যাচার করছেন। ও সরকারি তদন্তের কাজে বাধা দিয়েছিল স্যার। ছেড়ে বলছি, হয়তো ক্ষোভে দুঃখে দু একটা বেআইনি কথা বলেই ফেলেছে, কিন্তু কিন্তু আপনারা ওদের মানসিক অবস্থার আবার বিচার বিবেচনা করবেন না। ছেড়ে দিন ওকে। আমরা ওকে অলরেডি অ্যারেস্ট করেছি স্যার। আমি বলছি ছেড়ে দিন ওকে। আমরা সমাজ বিরোধীদের ধরলে আপনারা যদি এইভাবে তাদের ছাড়িয়ে নিয়ে যান তাহলে তো কাজ করাটাই মুশকিল হয়ে যাবে। এই সমাজ বিরোধী কথাটার মানে আপনার জানা আছে কি ইন্সপেক্টর? যে কাজ আপনারা করছেন তাতে এটাই প্রমাণ হয় যে এতে সরকারি চক্রমাওয়ালা সমাজ বিরোধীদেরও অভাব নেই। অলরাইট, আমরা ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর এই কেসের কোনো দায়িত্ব আমাদের আর থাকবে না। না, পুলিশ কখনো তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না অফিসার। এই কেসে তদন্ত আমাদেরই করতে হবে, দোষীকে সাজা দিতে হবে, সাজা। কিন্তু কে যে অপরাধী সেটা তো এখনো প্রমাণ হয়নি। অপরাধী কমলেশ্বর বাবুর ছেলে লালটু। কিন্তু প্রমাণ, সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। তার আগে আপনারা যান, ওকে অ্যারেস্ট করিয়ে কোমরে দড়ি পরিয়ে লাগাবে বন্ধ করুন। কিন্তু প্রধান বাবুর ছেলেকে অ্যারেস্ট
সামনে চলার নাম জীবন, পিছিয়ে চলার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে চলার নাম জীবন, পিছিয়ে চলার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে চলার নাম জীবন, সামনে চলার নাম জীবন, সামনে চলার নাম জীবন। না না না, এ অন্যায়, এ পাপ। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অপমান আমি কি করে সহ্য করবো, কি করে মেনে নেব? তার অপমান আমি কিভাবে মেনে নেব? কেন মারবে না কেকা? ও তোমার কে? কি? তুমি আবার এসেছো আমার অশান্তি আগুনটা উস্কে দিতে? তুমি নিজেই আমাকে ডেকে এনেছো। আমি তোমাকে ডেকে এনেছি? হ্যাঁ, তোমার ভেতরের বিবেকটা যে একটু আগেই কথা বলতে শুনলাম। আমার বিবেক? হ্যাঁ, তোমার ভেতরের বিবেকটা যে এই বাইরের বিবেকের এই ছায়া, তাই তুমি আমাকে তাড়িয়ে দিলেও সে যে তোমাকে দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। না, আমার বিবেক পোষা কুকুরের মতো সবসময় আমার বাধ্য থাকে। আমিও বাধ্য থাকিনি, তবু আজ সেও তোমার অবাধ্য হয়েছে। মিথ্যে কথা। তাহলে একটা ছোট লোকের মেয়ের অসম্মানে তুমি এত বিচলিত হচ্ছ কেন? কারণ ওই মেয়েটা অপমানিত হয়েছে ছোট লোক বলে নয়, শুধুমাত্র মেয়ে হয়ে জন্মেছে বলে। তাই এই অপমান সমস্ত নারী জাতির অপমান। তাহলে নারী হিসাবে তার তুমি প্রতিবাদ করো। কেন করবো? আমি কমলেশ ঘোষের মেয়ে, আর ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক? চিরন্তন নারীর সম্পর্ক। বাংলায় সে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, আতঙ্গিনী হাজরার সাহসে, ক্ষুদিরামের মায়ের ত্যাগে, আর বিদ্যাসাগরের মায়ের মমতায়। চলে যাও বিবেক, তুমি চলে যাও। হ্যাঁ, চলে যাবো, আমি চলে যাবো। তোমার জন্য আমার এই ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসার এই পুরস্কার। তোমার সঙ্গে আমার আত্মার আত্মীয়তার এই পুরস্কার। তুমি না একদিন বলেছিলে এই শস্য শ্যামল সবুজে ঘেরা বাংলা মায়ের শীতল ছায়ায় চির অম্লান হোক আমাদের ভালোবাসা, চির শাশ্বত হোক আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমার এই সত্য ভঙ্গের পাপ, এই বিশ্বাস ভঙ্গের পাপ আমি তোমার গায়ে লাগতে দেব না কেকা। তাই যাবার আগে ওই সব শয়তানদের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করে বলে যাচ্ছি, যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব চঞ্চল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় আমি কিছুতেই নামতে পারবো না। অর্থ অভিযাত্রে চড়াবলিতে আমার মাথা আটকে আছে। সেই ফাটে পড়া মনটাকে তুমি খুঁজিয়ে ক্ষত বিক্ষত করে দিও না বিবেক। তুমি চলে যাও। গেট আউট, আই সে ইউ গেট আউট। এই কেকা, কেকা, কাকে গেট আউট করছিস? বিবেককে। বিবেক? কোথায় বিবেক? এই তো একটু আগে এখানে এসেছিল। কি বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলতে চাই তা যদি সত্যি বলতে পারতাম, তাহলে আমাদের দোতলা বাড়িটা তাসের ঘরের মতন ধসে পড়তো। আমাদের অর্থ অবিয়ত্ত মান সম্মান সব ধুলোর সাথে মিশে যেত। তোদের এই ভদ্রলোকের মুখোশে আড়ালে লুকে থাকা একটা কুৎসি বিভৎস রূপ থেকে মানুষ ভয়ে শিউরে উঠত। তাই আমি বলতে পারছি না, আমি যে কিছুতেই বলতে পারছি না, কিছুতেই না। সর্বনাশ! কেকা সব কি পড়ে গেল? তবে কেউ জানতে পেরেছে? যদি জেনে যায় তাতে হয়তো উত্তেজিত বাকি আছে। কেকার মধ্যে একটা শিক্ষিতা মেয়ে, এর আগে তো ওই ছোট লোকগুলোর কোথায় ভাবেনি। আমাদের কোনো ভাবনা নেই, সব ভাবনা
ছেড়ে নাকে তেল দিয়ে ঘুমো। এই যে করে দাও, আবার কাজ হয়েছে। রোজা উকিল খাজা খায় না, মায়ের পেট থেকে বাচ্চা খালাস করে ছাড়া আর সব কিছু খালাস করে আনতে পারে। এই না হাসপাতালের সার্টিফিকেট, তোমাদের কাজ আমি করে দিলাম, কিন্তু এইবারে আমার কাজ কত দূর কি করলে বড় গো জানো? আমি বাবু নমিনেশন পেপার জমা দিয়ে রসিদ নিয়ে এসেছি। এইবারে বিধানসভা আপনি এমএলএ হচ্ছেন। ভালো লাগে, বড় ভালো লাগে, কিন্তু ভোটে দাঁড়ালেই তো জেতা যায় না, তার জন্য অনেক কাজ ফাজ করাতে হবে। ঘর পুড়িয়ে হাত পাকিয়েছি, কাজ করতে আমার খালি লস। বাবা ওই ছকু রশিদ আর নেগড়া তোরা কেন আমাকে আসিয়ে কাজে লাগিয়ে দেবো? ওদের দিয়ে দাঙ্গা করিয়ে অন্যকে ভোটে জেতানো যায়, নিজের বেলা সব করলে ইমেজটাই নষ্ট হয়ে যাবে। টাকা দিয়ে এই দুনিয়ার সব কিছু কেনা যায়, ওই টাকার ছড়িয়ে ভোটটা কিনতে হবে। কিন্তু আরো কাজ আছে, রশিদরা বোমা বানাবে আর সেই বোমা মারবে আমার এই বাড়িতে। আমাদের টাকায় আমাদের লোকেরা আমাদের বাড়িতেই বোমা মারবে। হ্যাঁ, শুধু ভালো করে প্রচার করতে হবে যে বোমা মারছে ওই এমএলএ লোকেরা। তারপরও যদি দরকার হয় থানা বোমটাকে বলবি ছকুর তলপেটে হালকা করে ছুরি চালিয়ে দিতে, লোকে জানবে উনি বেড়েছে ওদের লোক। কিন্তু ছকু তো আমাদের ঘরের লোক বাবা। আরে বাবা, নিজে তোরের লোক যদি তার নেতার জন্য এতটুকু না করে তো কে করবে? কিন্তু বাবু ও যদি মরে যায় তাহলে ভোটটা আরো বাড়বে। ডেড বডি নিয়ে কানতে কানতে মিছিল করে লোকের বাড়ি বাড়ি ঘুরবো, তখন ওই উপরে বসে থাকা ভগবানও আমাকে ভোটে হারাতে পারবে না। ভোটে আপনি বসে আছেন প্রধান বাবু, কেউ আপনাকে জেতাতে পারবে না। এই যে আপনি কি যাতা বলছেন? লজ্জা করে না তোমার? বলছে না বলে ধরাকে সরাই কেন করছো? ওদিকে তোমার নাম ওরা বেড়েছে, ডিএসপি সাহেব নিজে আসছেন তোকে অ্যারেস্ট করতে। আমার ছেলেকে অ্যারেস্ট করবে? শুধু অ্যারেস্ট নয়, যে কাজ করেছে তার জন্য 7 বছর জেলের খালি হতে হবে, কেউ ঠেকাতে পারবে না। কি করেছিস তুই? বল কি করেছিস? ওর বলার মুখ নেই, আমি বলছি শুনুন। রাতে মাস্টার বাড়ির বোনটাকে জঙ্গল সৈনিকে রেপ করেছে। হবে না, হবে না, আমার কিচ্ছু হবে না। আমি তিল তিল করে একটা প্রাসাদ তৈরি করবো, সে প্রাসাদটাকে ভেতর থেকে ভেঙে নষ্ট করে দেবে। রক্তের ভেতর থেকে তৈরি হবে ধ্বংসের বীজ, সেই ধ্বংসের বীজের হাত থেকে আমাদের রক্ষা নেই, রক্ষা নেই। কেন করছিস এই কাজ? বল। ভোটের আগে এই কাজ করে আমার এমএলএ হওয়ার স্বাদ থেকে তুই কোন আর্থিককে শেষ করে দিয়েছিস। আমি ওদের জীবনের স্বাদ থেকে একেবারে কোন আর্থিক পারবে না, তার ব্যবস্থা আমি করে রেখেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা? ওই সরকারি হাসপাতালে গিয়ে আমি গোয়ালন্দকে একটা সার্টিফিকেট না পেয়েছি। গতকাল সকালে আমি ওখানে ভর্তি হয়েছিলাম, আর আজ সকালে আমি ওখানে ছাড় দিয়েছি। সাবাস সাবাস, এই এতদিন একটা কাজের মতো কাজ করেছি, ভালো লাগে, বড় ভালো লাগে। খুব বেঁচে গেলি আজ, বড় বাঁচা বেঁচে গেলি। আপনার হাত থেকে বেঁচে গেলে আইনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই যে আপনি এসেছেন, সেই অপরাধীর কোন খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, কে সেই লম্পট? অপরাধী লম্পট আপনার ছেলে লালটু। লালটু? আমার ছেলে লালটু? এ তুই কি করেছিস? লোক সমাজে আমার মুখ দেখাবার উপায় রাখলে না। ওকে অ্যারেস্ট করে করে নিয়ে যান, নইলে আমি হয়তো খুনেই করে ফেলবো। কি বলছো বাবা? চুপ। এই জন্যে তুই কাল সকালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলি। পরশু রাতে এই কাণ্ডটা করে? পরশু নয়, ঘটনা ঘটেছে কাল রাতে। না না, পরশু বদমাইশি করে হাসপাতালে ভর্তি হয়েছিল, আজ ছাড়া পেয়েছে। আপনি ভুল বলছেন, কল্যাণীর উপর অত্যাচার হয়েছে গতকাল সন্ধ্যা। কাল সন্ধ্যা? হ্যাঁ, কাল সন্ধ্যায়। তাহলে তো ওই কাজ করেনি। কাজ করেনি? না,
কারণ কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ও যে হাসপাতালে ভর্তি ছিল তার প্রমাণ আছে আমার কাছে। দেখি এই নিন। মৃত্যু সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দিলাম, না হলে ওটা জাল করার অপরাধে আপনাকেই হয়তো আমাকে অ্যারেস্ট করতে হতো। কিন্তু এত সামান্য ব্যাপারে আমি আপনাকে অ্যারেস্ট করতে চাই না। কিন্তু আমি যে অপরাধ করছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? অজ্ঞান অবস্থায় কল্যাণীর মুঠোর মধ্যে এই কাপড়ের টুকরোটা ধরা ছিল। আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন এটা তারই ছেঁড়া পকেট। ওকে ওসি সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ওসি সাহেব, ও আপনার জামাই নয় মিস্টার নাগ। একটা কথা মনে রাখবেন, অপরাধীকে কেমন করে ধরে নিয়ে যেতে হয় সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। ওর কোমরে দড়ি পান। এরপরে সারা গ্রামটা জনগণের সামনে ওকে ঘুরিয়ে তারপর লকআপে নিয়ে যাবে। আসুন আসুন। গজানন, আমি হেরে গেলাম। তোমাদের এই কলিগ চাণক্য একটা সামান্য মেয়ে ছেলের কাছে আজ হেরে গেল। এই মেয়েটা কেন আপনার পেছনে লেগে আছে আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা গজানন বাবু, সেই ছায়ার মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল? তার মেয়ে হয়েছিল নাকি বাবু? জানি না, তো বারবার মেয়ের কথাই মনে হচ্ছে। গজানন, তুমি খবর নাও ডিএসপি কোথা থেকে এসেছে, তার মা বাবার পরিচয় কি? কিন্তু রাজনীতি ছাড়াবার কি হবে? কেস প্রমাণ হয়ে গেল তো একবারে 7 বছরের ঘানিটা। চোখ, একদম চোখ। আমি প্রধান, আমি কলিগ চাণক্য। আমার ছেলেকে ঘানি ঘোরাবার মতো জেলখানা এখনো তৈরি হয়নি। আজকের এই হারকে আমি জিত করে ফেলবো। লালটু আজই ফিরে আসবে, আর তোমাদের আদর্শবাদী মাস্টার, ওই জীবন মাস্টার, সে নিজের হাতে আমার গলায় মালা পরাবে, আর সবাই চিৎকার করে জয়ধ্বনি দেবে। পরিচালক সুযোগ দিও, 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 সুযোগ দিও। সত্যি এই দিদি যেন গরিবের ভগবান। এতদিন ধরে এত পুলিশের লোক দেখলাম, এরকম মানুষ আমি একটাও দেখলাম না। এবার আমরা ঠিক জিতব। এবার সিঁদুর সন্ধান ঠিক পাওয়া যাবে। আমার মন বলতেছে ওই সারা প্রধান কলিগ চাণক্য আর এই সারা থানার বড় বাবু দুজনে ষড়যন্ত্র করে আমার সিঁদুরে অন্য থানায় আটকে রাখিছে। না না, প্রধান বাবু এর মধ্যে থাকতে পারে না। লোকটা বড় লোক বটে, কিন্তু মানুষ খারাপ না। ওরে শালা, প্রধানের চামচা হয়েছে। যা ভাগ শালা এখান থেকে, ভাগ। প্রধানের বাড়িতে গিয়ে মুড়কি মাথা কে যাচ্ছে। তোমাদের নিজেদের মধ্যে তোমরা এইভাবে কেন ঝগড়া করছো? কি হয়েছে? তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে কেন এসেছো তাই বলো। লালটুরে জেলে নিয়ে গেছে বলে শুনে ছুটে এলাম। পয়সার জন্য ওরা ভেবেছে এই গায়ের মেয়েদের ইজ্জত নাই, এবার উচিত শিক্ষা হবে। লালটুর শিক্ষা হলেই কল্যাণীকে তার হারিয়ে যাওয়া সম্মানটা ফিরে পাবে রে মহে। বৌদি, মেয়েদের মাথায় একবার কলঙ্কের দাগ লাগলেই তা সহজে কিছুতেই ওঠানো যায় না ভাই। কলঙ্ক? কিসের কলঙ্ক? মেয়েদের ইজ্জত নাকি রথের মেলার কাপড় হয়ে যা, যে চিল সুপুরে ঢোকিয়ে দিলে গুঁড়ো হয়ে যাবে। তুই ঠিক বলেছিস রে ভাই, তুই ঠিক বলেছিস। আমাদের মতো শিক্ষিত মানুষরা তোর মতো এই কথা এত সহজে বলতে পারে। হ্যাঁ, বলাটা বড় সহজ, কিন্তু মেনে নেওয়া
বড্ড কঠিন। একবার যদি ওই মেয়েটার মনটা দিয়ে ভাবতে তাহলে বুঝতে পারতে মেয়েটাকে কি অপমান বুকে নিয়ে সারাটা জীবন কাটাতে হবে। বড় বউ, জীবনের নদীতে ঢেউ ওঠে পড়ে, স্রোত কিন্তু থেমে থাকে না। তাই তো আমরা সবাই মিলে দল বেঁধে তোমার পাশে এসে দাঁড়াইছি, একই সাথে গা ভাসাইছি। এই স্রোতকে সাগরে ভাসিয়ে নিয়ে যেতে হবে দুলু কাকা। আমাদের সবার মিলিত শক্তি দিয়ে সব আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ দাদা, কল্যাণী আমাদের মা ভগবতী ওর রঙে হাত দিয়েছে বলে ওই অসুরের পতন হয়েছে। আজ আমরা সবাই মিলে রুখে দাঁড়াবার সাহস পাইছি। হ্যাঁ, তাই আজ এই ভগবতীর নামে শপথ নিতে হবে, মুখ চিতিয়ে বলতে হবে এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই আমরা জিতবো, এই লড়াই আমরা জিতবো। বাবা বাবা, চমৎকার! আপনাদের সবাইকে একসঙ্গে মিলতে দেখে বড় ভালো লাগলো। একে আপনি আমাদের বাড়িতে গলবস্ত্র হয়ে আজ আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমাটা কি বাচ্চাদের খেলনা যে চাইলেই হাতে তুলে দিয়ে দিতে? না, আমার উপর রাগ করবেন না, একটু বিবেচনা করে দেখুন যে ঘটনা ঘটে গেছে তাতে আমার দোষ কতটুকু। তবু তো ওই বদমাসটাকে ক্ষমা করেনি, নিজেই নিজের ছেলের হাতে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু এখানে আপনি কেন এসেছেন? কোন মুখে এসেছেন? আমাদের সামনে এসে দাঁড়াতে আপনি এতটুকু লজ্জা করলো না? বেরিয়ে যান বলছে আমাদের বাড়ি থেকে, এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বলুন, আরো গালাগাল দিন আমাকে। ওই বদমাইশ সন্তানের বাপ হয়ে যে অপরাধ আমি করেছি, হাজার গালাগাল সে পাপ ধুয়ে বুঝে যাবে না। আপনারা দয়া করে আমার গায়ে থুতু দিন, গালে চোর মারুন, গ্রাম রক্ষা দিয়ে বাড়ির বাইরে বার করে দিন। বাহ, চমৎকার অভিনয় প্রধান বাবু। ওসব কায়দা ছেড়ে বলুন তো কোন নতুন চাল চালতে এখানে এসেছেন? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন কি চাই আপনাদের? ও, লালটুর বিরুদ্ধে সমস্ত কেস তুলে নিতে হবে, ওকে লোকআপ থেকে ছাড়িয়ে আনতে হবে হয়তো। না, ওই শয়তানটার জন্য আমি কারোর কাছে কোনো তদবির করবো না। আপনারা বিশ্বাস করুন, যদি ওকে ছাড়াতেই চাইতাম তাহলে আইজির কাছে যেতাম, ডিএসপির কাছে যেতাম, মন্ত্রীর কাছে দরবার করতাম, আপনাদের কাছে আসতাম না। তাহলে কেন এসেছেন এখানে? প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? আমি আপনাদের সবার সামনে হাত জোড় করে বলছি, অন্যায় মানুষই করে, কিন্তু তাকে একটা প্রায়শ্চিত্ত সুযোগ মানুষই দেয়। কি প্রায়শ্চিত্ত করবেন? পারবেন আমার বোনের হারানো সম্মানটাকে ফিরিয়ে দিতে? পারবেন তার কলঙ্কটাকে ঘুচিয়ে দিতে? পারবেন তার জীবন থেকে সেই বিভৎস অন্ধকার রাতটাকে আপনি মুছে দিতে? হ্যাঁ পারবো, আর সেই জন্যই আমি এসেছি। আমি আপনাদের সবার সামনে এই ভিক্ষের ঝুলি পেতে আমি আপনাদের কাছ থেকে কল্যাণীকে ভিক্ষা চাইছি। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমিও তো একজন মেয়ের বাপ। কল্যাণীর ব্যথা আমার চেয়ে কেউ বেশি বুঝবে না, তাই ওকে আমি পুত্রবধূর সম্মান দিয়ে আমি আমার সংসারে প্রতিষ্ঠা করব। কল্যাণী হবে আমার ঘরের লক্ষ্মী। প্রধান সাহেব, আপনি যে কথাগুলো আজ বলছেন জানি না সেটা সত্যিই না অভিনয়, কিন্তু ওই হতভাগী মেয়েটার মুখের দিকে আপনার কথায় রাজি না হয়ে আমাদের কোনো উপায় না। দাদা, এই বিয়েটা আমার আপত্তি আছে, আমি কিছুতে এদের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। তোমার চেয়ে আমরা বয়সে অনেক বড়, তাই কল্যাণীর ভালো মন্দের ব্যাপারটা তোমার চেয়ে আমরা একটু বেশি। বৌদি, তুমি ওই প্রধানবাবুর একটা কথাও বিশ্বাস করো না, একটা কথাও সত্যি নয়। আমার মনে হয় এই পেছনে আরো কোনো বড় ষড়যন্ত্র আছে। একবার যদি সেই ফাঁদে পা দাও, সারা জীবনও এই ভুল শোধরানো যাবে। তাহলে কি আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে? প্রধান বাবু, আমরা বিয়েতে রাজি। প্রধান বাবু, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। এসো ভাই প্রকাশ, আমার বুকে এসো। না, আজ যে অভিনয় দেখলাম সেটা যদি কোনোদিনও সত্যি হতে দেখি, সেদিন আমি নিজে গিয়ে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসবো। আর যদি মিথ্যে হয় তাহলে চরম আঘাত হানবো আপনার বুকে। ভালো লাগে, বড় ভালো লাগে।
আজকালকার দিনে ছেলেদের এই মেয়াজটা বড় ভালো লাগে। হ্যাঁ মাস্টার মশাই, তাহলে আগামী সোমবারই বিয়ের দিন ঠিক করি। চমৎকার চমৎকার কমলেশ্বর বাবু, মাত্র কয়েক ঘন্টার মধ্যে অভিশাপটাকে জয়স্থলিতে বদলে দিলেন। পুরনো কাশন দিকে কোনো লাভ নেই ম্যাডাম, সব ভুলে আজ আমরা হাতে হাত মিলিয়েছি। আগামী সোমবার মাস্টার মশাইয়ের বোনের সঙ্গে আমার ছেলের বিয়েতে আপনারও নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। মাস্টারমশাই, এ আমি কি শুনছি? আমি যা শুনছি তা কি সত্যি মাস্টারমশাই? সত্যি? হ্যাঁ, সেটা সব সত্যি। লালটুর বিরুদ্ধে সমস্ত অভিযোগ আমরা তুলে নিলাম, কারণ আজকের এই সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর কিছুই হতে পারে না। ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ চলুন মাস্টার মশাই, সবাই মিলে থানায় যায়, তারপর আমার বাড়িতে আশীর্বাদ শেষ করে মিষ্টি মুখ করে বাড়ি ফিরবেন। আরে চলুন 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 চলুন। আসি মাননীয় ডিএসপি সাহেবা। বুদ্ধির খেলা, আজ আমি হেরে গেলাম। তবু আপনারা ভাববেন না কমলেশ্বর বাবু, কারণ শয়তানি কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। সেই জনগণ যেদিন আপনাদের স্বরূপটাকে চিনতে পারবে, সেদিন এই জনগণের আদালতের বিচার হবে আপনাদের জীবনের শেষ বিচার। হ্যাঁ হ্যাঁ, আমি 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 কিছুতেই আমার লক্ষ্য থেকে আমি লক্ষ্যভ্রষ্ট হব না। আমার মাকে আমি কথা দিয়েছি, তার বদলা আমি নেবই নেব। আমি যে তোমার পাশে শপথ করেছিলাম না, আর আমি বলেছিলাম সে পথে আমি
এখানে আমাদের কাটাও। দেখো অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পড়ে তোমাকে আমি বিয়ে করেছি, এখনো তুমি আমার কোনো রাগ করে থাকবে? জানো কল্যাণী, এই ফুলসজ্জার রাতে না প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর জন্য একটা গোপন উপহার নিয়ে আসে। আমিও তোমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি, সেটা নেবার জন্য তোমাকে যে আমার দিকে তাকাতে হবে কল্যাণী। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, আমার উপহার নেওয়ার জন্য সুন্দর একটা মুখ। আচ্ছা কল্যাণী, তুমি তুমি এখানে এসো কল্যাণী। আচ্ছা তুমি তুমি একটু চোখটা বন্ধ করো। হ্যাঁ, তুমি চোখটা বন্ধ করো। আপনারা কি ভেবেছেন নায়ক? কল্যাণী, এবার চোখটা খোলো কল্যাণী, নাও তোমার উপহার। তুমি আমাকে চড় মারলে কেন? আদর করবো, খুব বার পেরেছিলে তাই না? ভেবেছিলে আমাকে দিয়ে ছেলে খালি জানাবে? আমি সব কিছু জানি না। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। বিশ্বাস করো, আমি জানতাম আমার মতো মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করবে না, কিন্তু যখন জানলাম যে আমাকে তোমরা এবারে এই সংসারের বউ করে নিয়ে আসছো, এমন সৌভাগ্যের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার জন্য যে সৌভাগ্য ধরা আছে না, তা স্বয়ং ভগবানও কল্পনা করতে পারেন না। তোমাকে আমি তিলে তিলে যন্ত্রণা দিয়ে আমার অপমানের প্রতিশোধ নেব। আমি তো কাউকে কোনো অপমান করিনি। অপমান করনি, আমার মাজায় দড়ি দিয়ে এই গোটা গ্রাম তুমি ঘুরে বেরিয়েছো। বিশ্বাস করো, আমি তো কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এইবার জানবে। ছোকো, আয় ছোকো, তোমার ঘরে তো পাহাড় আছে গুরু, বড় কি চাই? মাল এনেছিস মাল? আনবো না। আজ তোমাদের বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে এই ছক্ক। কেন? তোমার কথায় আমি কত মানুষের ঘরে আগুন লাগিয়েছি, মাথা ফাটিয়েছি, সেসব তো মরণের কাজ। কিন্তু গুরু, সেদিনের ঘটনাটাই নিজের কাছে নিজের মাথাটা নিচু হয়ে গিয়েছিল। তো যাক, আজ বৌদিকে বিয়ে করে তুমি একটা মরণের কাজ করেছো গুরু। জ্ঞান দিস না ছোকো, মাল দে মাল। আজকের দিনে গুরু আমার ভালো বকশিসটা। আরে ছরু, তুই আগে মাল দিয়েছিস, তার বদলে ওই মালটাকে তুই আজকে বকশিস নিয়ে যা। আরে তোকে আমি প্রসাদ দিতে বলেছিলাম, যা আজকে রাতের জন্য তুই নিজের ঘরে ওটাকে নিয়ে যা। ছি ছি ছি, এসব কথা বলতে পারলে বৌদির সামনে? ছোটু, আমার স্বামী যদি আমার সামনে এই কথাটা বলতে লজ্জা না পায়, তাহলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন ছোটু? বৌদি, হ্যাঁ, তুমি এই কথা বলতে কেন পারবো না ছোটু? কেন বলতে পারবো না? মেয়েদের জীবনে তার স্বামী তো হচ্ছে আসল মালিক। মালিক যদি তার নিজের জিনিসকে অন্যের কাছে বিলিয়ে দেন, তাও তো আমাকে মেনে নিতেই হবে ছোটু। ছোকো, নিয়ে যা। নিয়ে আমি যেতে পারি গুরু, কারণ জানি ও এখানে যা পাবে না আমার বাড়িতে গেলে তা অতি সহজেই পাবে। কি পাবে? ছেলের মা হতে পারবে। চক্কু! হ্যাঁ গো, পুরো ছেলেটা কোনদিন ওই চোরের মতো পরের ঘরে বুঝতে পারছি এই বাড়িতে আছে না, তুমি সবাইকে বস করতে চাইছো। বিশ্বাস করো, এবারে কারোর সঙ্গে আমি কোনো কথা বলবার সুযোগই পাইনি। মিথ্যে কথা বললে না, মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। আমাকে মারলে তোমার ভালো লাগবে? ভালো লাগবে। তাহলে মারো, আমাকে মারো। ওকে মেরে আমার অপমানের প্রতিশোধ নেব।
সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণাকে নিয়ে না হাসি দিয়ে ফুটে দেবো তোমাদের সংসারে। আমি শুধু মুঠো মুঠো হাসি হয়ে জ্বলে পড়বো। আমি শুধু হাসবো আর আমার ছেলে হয়ে তুই মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি, কারণ ওকে আমি মেরে মেরে আমার হাতের সুখ মেরাবো। সীতার গায়ে হাত দিয়ে রাবণ রাজাকে মরতে হয়েছিল, দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করে পুরো বংশ ধ্বংস হয়েছিল। তুই কি আমার সংসারটাকে ছাড়খাড় করতে চাস? এই হারামজাদা, কখনো মেয়ে ছেলের গায়ে হাত তুলবি না। যদি মারতেই হয় তাহলে চাবুক চালিয়ে মার। দেখি এরপর তুই কত হাসতে পারিস, তোর চোখ থেকে আমি কান্না বার করতে পারি কিনা। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমাকে যত শাস্তি দেবেন দিন, কিন্তু একটিবার বলুন আমার কি অপরাধ? আমি তো এবারের বউ। রাজনীতির বিয়ে, তোমার ওই দুই বেয়াদব দাদাকে বসে আনার বাহানা। ওই চাবুক দিয়ে তোমার শরীরে চিঠি লেখা হবে, প্রত্যেকটা দাগ হবে চিঠির এক একটা লাইন। যে চিঠি পড়ে তোমার ওই দুই বেয়াদব দাদা আমার আসল স্বরূপটা কিনতে পারবে। লেখ লালটু, চিঠি লেখ। তুই নিজের বউয়ের গায়ে হাত তুলছিস? বেশ করছি, আমার বউ, আমি তাকে যা খুশি তাই করবো। এসে লালটু বাবু, আপনার বোন কেকাও কিন্তু আমার স্ত্রী। আমি যদি আজ আমার স্ত্রীর গায়ে হাত তুলি তাহলে তোমরাও নিশ্চয়ই কিছু বলতে পারবে না। বিবেক, আরেকবার ওই কথাটা উচ্চারণ করলে মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। চাবুকটা কিন্তু আমার হাতে দাদা, তাই এই চাবুকটা আমি বিবেকের হাতে তুলে দিলাম। আর যে অধিকার নিয়ে তুই বৌদির গায়ে হাত তুলেছিস, ঠিক সেই অধিকার নিয়ে বিবেক আমাকে মারবে। দেখি দেখি তোরা কি করতে পারিস। মারো মারো বিবেক, তুমি আমাকে মারো। না ঠাকুরজি না, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে সংসারে অশান্তি দেখে এলো না, আমার একটু লাগেনি ঠাকুরজি। আমি তো গরিবের মেয়ে, গরিবের মেয়েদের এত সহজে লাগে না ঠাকুরজি। যাও তোমরা এখান থেকে যাও। তোমরা, আমি যাবো না। মেয়ে হয়ে আরেকটা মেয়ের অত্যাচার আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বাবা দাদা, তোমরা ভালো চাও তো এখান থেকে চলে যাও, না হলে আমি বৌদিকে নিয়ে থানায় যাবো। আমার মেয়ে হয়ে তুই? না, আমি আর তোমার মেয়ে নই। আজ আমার সত্যিকারে বুদ্ধান্ত হয়েছে। আজ আমি এই মানুষটার বউ, আর এই দুঃখী মেয়েটার বন্ধু। ওই বন্ধুত্বের জন্য তোকে অনেক চোরা দাম দিতে হবে, কারণ আমার চোরার পথে বাধা হয়ে দাঁড়ালে নিজের সন্তানকেও কোনোদিন ক্ষমা করেনি আর করবো না। বিবেক, বিবেক, তোমার ব্যবস্থাটা করবো আমি। ওই কেকার গায়ে মন্ত্র দেওয়ার জন্য তোমার মুখের ছবিটা আমি পাল্টে দেব। যে ছবি দেখলে ওই নরক থেকে তোমার 14 পুরুষ ভয়ে বকিয়ে উঠবে, বকিয়ে উঠবে। বিবেকদা, তোমরা কি বলে? আমার কাছে কেন বলে? কি করিস? চলো, আমি তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিই। না বিবেকদা, মেয়েদের কাছে শ্বশুর বাড়ি হচ্ছে তার স্বর্গ। সেই স্বর্গ ছেড়ে আমি তো কোথাও যাব না দাদা। বৌদি, এত অত্যাচার সহ্য করেও তুমি এখানে পড়ে থাকবে? থাকতেই হবে, কারণ আমি যে মেয়ে, আমি নিজেকে শেষ করে দিয়ে যদি স্বামী শ্বশুরের মনের অন্ধকার দূর করতে পারি তাহলে আমার নারী ধর্ম যে সার্থক হবে। সামান্য একটা গায়ে অশিক্ষিত মেয়ে হয়ে যে কথাটা তুমি বলতে পারলে, আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সেই কথাটা ভাবতে পারলাম না কেন বৌদি? আমি যে আমার নিজের জীবন দিয়ে শিখেছি ঠাকুরজি। এসো এসো, তুমি তোমার শহরের জীবনটাকে ত্যাগ করে দিয়ে বিবেকদার হাতে হাত রেখে তুমিও তোমার নারী ধর্মের আসল পথটাকে চিনে নাও। পারবো না, পারবো না বৌদি, আমি পারবো না। আমার সারা শরীরে মেয়েকে আভিজাত্যের আবর্জনা
যায় ঠাকুরজি চায়, কারণ এই মাত্র তোমাদের গত্যান্ত রয়েছে। এসো এসো বিবেকদা, এসো এসো, তুমি বিবেকদার হাতে হাত রাখো। আজ আমি তোমাদেরকে নতুন করে আজ সম্প্রদান করি। আগুনের পরশ